ঠিক আছে? কারণ আপনার খাতা দেখার জন্য এক একটা খাতার জন্য 20 টাকা করে দেওয়া হয়, তারও বেশি আর কি, ওভারঅল কস্ট। আর যদি প্রিন্ট করে দেওয়া হয় তখন আরো বেশি কস্ট আসবে। সো আপনাকে অবশ্যই খাতাটা জমা দিতে হবে, বিকজ আপনি টাকা পে করেছেন। সো আপনার সেই পেমেন্টের একটা তুলে নেওয়া তো উচিত, তাই না? প্রফিট তো আপনাকে তুলতে হবে। এম আই রাইট? ভাই এটা তো অনেক বেশি ফিস মনে হচ্ছে, তো এটা তো বোনাফাইড ইন্টেনশন মনে হচ্ছে না। না, বেশি ফি না দিলে খাতা জমা কেন দিবেন না? আপনি রাইটিং কোর্সে লেকচার শুনলে হবে? এটা তো আর স্পোকেন কোর্স না, রাইট? আমরা যে ফাইনটা তুলবো সেই ফাইনটা যারা সবচেয়ে ভালো মার্কস পাবে তাদেরকে প্রোভাইড করা হবে। And obviously you cannot use AI, কারণ আমরা এআই চেকিং কিন্তু দিব। আর যারা আমাদের মতো বুড়া সংসার করে ব্যবসা বাণিজ্য করে স্যার, হেরা কি সবকিছু খাতা সঠিকভাবে জমা চেক দিতে হবে, করবে ইউ স্যার? আর ইন দ্য রাইটিং ব্যাচ, সো ইউ হ্যাভ টু রাইট। আমি বুঝবো কি করে যে আপনি কিছু শিখলেন কিনা? স্যার কথা ক্লিয়ার না হয়ে আছে, আমি কি বুঝাতে পেরেছি? সো খাতা জমা দিবেন, আপনার লিখতে তো কত সময় লাগবে? 30 মিনিটও লাগবে না, ঠিক আছে? এমন হোমওয়ার্ক দিব না যে 2 দিন লাগবে লিখতে। Okay, in today's class, we'll be talking about uh, academic writing and how to write it. What is the definition of academic writing? Why it is different from any kind of other writings? So আমরা পুরো ব্যাপারটা একসাথে আলোচনা করব। এই জন্য আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আমরা একটা সিগন্যাল পাবো, একটা ম্যাপ পাবো, যে আমাদেরকে কোথায় কোথায় কাজ করতে হবে এবং ওভারঅল রাইটিং এর কোন জায়গাগুলোতে আমাদের ফোকাস করতে হবে। ঠিক আছে? এবং আমাদের কিভাবে শিখতে হবে এটা সম্পর্কে আমাদের একটু ক্লিয়ার জানা থাকা দরকার। ঠিক আছে? শুধু শিখতে হবে, ভোট দিতে হবে এরকম বলা যাবে না। আমি কি করব এই ম্যাপিংটা আমাদের জানতে হবে, রাইট? সো আমি আজকে অলমোস্ট বিসিএস এন্ড আদার কোশ্চেন্স গুলো দেখলাম, আপনাদের ট্রান্সলেশন এন্ড আদার্স আবার রিচেক করলাম। সো দেখলাম আস্তে আস্তে কোশ্চেন গুলো আস্তে একাডেমিক ফরম্যাটেই চলে আসছে। এখন তো আরো বেশি অর্গানাইজড কোশ্চেন হয় ব্যাংকে, স্কুলেও। হাই, আপনারা যারা ইন্টারমিডিয়েটে দেখছেন সেখানে কিন্তু এখন প্যারাগ্রাফের আগে নামও উল্লেখ করে দেয় যে আপনাকে একটা কজ অ্যান্ড এফেক্ট প্যারাগ্রাফ লিখতে হবে, রাইট? এখন 2টা করে প্যারাগ্রাফ পড়ে বেশিরভাগ কোশ্চেনে দেখলাম। সো সেক্ষেত্রে একদম কোশ্চেন কিন্তু ফোকাস থাকে। এবং আরো এক ধরনের রাইটিং রয়েছে, সেটা হচ্ছে ফোকাস রাইটিং। সো ফোকাস রাইটিং মানে হচ্ছে একাডেমিক রাইটিং, একই জিনিস। ওকে? সো যেহেতু একাডেমিক রাইটিং বলে লোকে ভয় পাবে, এই জন্য নাম দিয়ে দিছে ফোকাস রাইটিং। এটা কিন্তু ডিফারেন্ট একটা নেম অফ একাডেমিক রাইটিং। কারণ একাডেমিক রাইটিং ইজ ভেরি মাচ ফোকাসড, এবং এটা তো কোনো সাবজেক্ট ম্যাটারের বাইরে কোনো কিছু ডিল করে না। ওকে? সো একজন একাডেমিশিয়ান এবং একজন পলিটিশিয়ানের মধ্যে একটা মজার ডিফারেন্স আছে, ঠিক আছে? একাডেমিশিয়ানরা হচ্ছে যে ধরেন একজন লিটারেচারের মানুষ এবং একজন রাজনীতিবিদের মধ্যে ডিফারেন্স কোথায়? অনেকে বলবে এর মধ্যে রাজনীতি আসলো কি করে? অবভিয়াসলি রাইটিং ইজ অল অ্যাবাউট পলিটিক্স। তো কি করে আসলো? একজন সাহিত্যিক মিথ্যা কথা বলেন, বা একজন নাট্যকার সে মিথ্যা কথা বলেন কি করার জন্য? অভিনয় করেন কিসের জন্য? একটা সত্য জিনিসকে প্রকাশ করার জন্য। আর একজন রাজনীতিবিদ সেম কাজটা করেন, সে হচ্ছে মিথ্যাটাকে ঢাকার জন্য। দের ইজ নো ডিফারেন্স বিটুইন দ্য টু, বাট দের ইজ এ স্লাইট ডিফারেন্স। আই মিন, তো একাডেমিক রাইটিং ইজ টোটালি ডিরেক্ট, এবং এখানে কোনো লাইজ বলার সুযোগ নেই। ইফ ইউ ওয়ান্ট টু লাই সিস্টেমেটিক্যালি, ইউ হ্যাভ টু ডু দ্যাট। ওকে? সো হোয়াট ইজ একাডেমিক রাইটিং? আমি এগুলো নিয়ে আমার ভিডিও আপলোড করছি। সো ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, আশা করি এগুলো দেখে নিতে পারেন। ফেসবুকে কিছুদিন আগে দেয়া আছে একদম ধাপে ধাপে। ওকে, so academic writing is a particular kind of writing that can be recognized by its style. তার মানে একাডেমিক রাইটিং এর একটা ডিফারেন্ট স্টাইল আছে। ইট ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম দ্য পোম, ফ্রম নভেল, ফ্রম আদার আদার কাইন্ডস অফ রাইটিং। তবে একাডেমিক রাইটিং এর মধ্যে এসে রাইটিং কিন্তু আছে, আমরা যেটাকে প্রবন্ধ লিখন বলি। প্রবন্ধ টোটালি হচ্ছে একাডেমিক রাইটিং এর মধ্যে পড়ে। ঠিক আছে? পৃথিবীতে যত প্রবন্ধ লেখা হয়েছে সবগুলোই কাইন্ড অফ একাডেমিক রাইটিং, কারণ এগুলো একাডেমির বিষয়, সিরিয়াস ম্যাটার ডিসকাস করে। ওকে? তো এটার সাথে ডিফারেন্স কি আসলে কথা সাহিত্যের সাথে
প্রবন্ধের ডিফারেন্স কি, এটা বুঝলে আমরা একাডেমিক রাইটিং এর ডিফারেন্সটা বুঝতে পারবো। কিরকম? যে কথা সাহিত্যে একটা গল্প বলা হয়। ধরেন আমি আপনাকে একটা ছোটবেলায় বাচ্চাদের ওষুধ খাওয়াতে গেলে কি করতো? বাচ্চাদের ওষুধ সবসময় কি হয়? তরল জাতীয় পদার্থ হয়, রাইট? এবং সেটার সাথে কোনো একটা মিষ্টান্ন কিছু দেয়া থাকে, সাথে খাইতে একটু টেস্ট লাগে। বেশি তিতা হলে মানুষ আবার খেতে চায় না। বা ওষুধ খাওয়াইতে গেলে কোনো একটা খাবারের মধ্যে পুরে দিয়ে তারপর বাচ্চাদের খাওয়াইতে হয়, রাইট? সো দ্যাটস ওয়ার ফিকশন ওয়ার্কস। ফিকশন তৈরি করা হয় একটা গল্পের মধ্য দিয়ে সত্যতা তুলে ধরার জন্য। আর নন ফিকশন একদম ডিরেক্টলি কাজ করে। সে ডিরেক্টলি তার যে মেসেজ, সেটা সহজ ভাষায় না, সে কঠিন ভাষায় হোক, সে সরাসরি বলে দেয়। এখানে কোনো ধরনের মিষ্টি দেয়া নেই, কোনো আলাদা খাবার নেই যেটার ভেতরে ওষুধ পুরে দিবে, এখানে ডিরেক্ট ওষুধটাই দেয়া হয়। সো যারা অ্যাডাল্ট লার্নার, আই মিন ইন দ্য ইন্টেলেকচুয়াল অ্যারেনা, যারা অ্যাডাল্ট লার্নার, তাদের জন্য আসলে নন ফিকশন ডিজাইন করা হয়। এই জন্য আমাদের বেশিরভাগ মানুষেরই দেখবেন নন ফিকশন পড়তে ভালো লাগে না। আই মিন ফিলোসফিক্যাল বুকস, পলিটিক্যাল সায়েন্সের বই, এগুলো খুব একটা বিরক্তিকর বিষয়, বাট উই লাইক হুমায়ুন আহমেদ অ্যান্ড আদার কাইন্ড অফ রাইটার্স। সো এগুলো আমাদের ভালো লাগে, কিন্তু গল্প পড়তে ভালো লাগে, প্রবন্ধ ভালো লাগে না, কারণ ইহা হচ্ছে তিতা ওষুধ। হ্যাঁ, সো এটা হচ্ছে একাডেমিক রাইটিং। ইটস এ পার্টিকুলার কাইন্ড অফ রাইটিং দ্যাট ক্যান বি রিকগনাইজড বাই ইটস স্টাইল। মানে একাডেমিক রাইটিং একটা ডিফারেন্ট স্টাইল আছে। সো আপনি এসে লিখলে একরকম হবে, আপনি রিসার্চ রিপোর্ট লিখলে একরকম হবে, আপনি যদি একটা কেসের স্টাডিজ লেখেন একরকম হবে, আপনি যদি সার্ভে করেন সেটা আরেক রকম হবে, আপনি যদি থিসিস করেন সেটার ফরম্যাট আলাদা হবে, রাইট? তার মানে আপনি যদি একটা প্যারাগ্রাফ লেখেন সেটা এসের চেয়ে ডিফারেন্ট। সবগুলো এক স্টাইলে লেখা যায় না, এক একটা আনসার এক এক রকম হবে। প্রমথ চৌধুরী, এই 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 নামটা আমি 8 পর্যন্ত প্রথম চৌধুরী পড়তাম। পরে একটু বড় হওয়ার পরে দেখলাম যে না, নামটা তো আসলে প্রমথ চৌধুরী। তো এত ক্লাস ফার্স্ট হলাম কি করে এই নাম না পড়েই? পরীক্ষায় কিন্তু প্রমথ চৌধুরী লিখতাম, কিন্তু পড়ার সময় লিখতাম, পড়তাম প্রথম চৌধুরী। হোয়াটএভার। সো কি ক্যারেক্টারিস্টিক্স, একাডেমিক রাইটিং এর প্রধান বৈশিষ্ট্যগুলো কি? আজকের ক্লাসটা কাইন্ড অফ বোরিং হতে পারে, বাট ইটস আ টোটালি গাইডেন্স টু একাডেমিক রাইটিং। সো অবশ্যই আমাদেরকে আজকে একটু কষ্ট করে মনোযোগ ধরে রাখতে হবে। ফর্মাল একাডেমিক রাইটিং হচ্ছে যে ফর্মাল রেজিস্টার ইউজ করে। রেজিস্টার জিনিসটা কি? রেজিস্টার হচ্ছে যে কোনো কথা কোথায় বলা যায় এবং কোথায় বলা যায় না। হ্যাঁ, এটা নিয়ে এক ধরনের আলাপ আছে। একদম এনলাইটমেন্ট পিরিয়ড থেকে এই জিনিসটা আসছে। এনলাইটেনমেন্টের কথা আপনারা অনেকে শুনছেন, রাইট? কে কে শোনেন না এখানে? বাংলাতে আমরা বলি রেনেসাঁ। রেনেসাঁর পরে এনলাইটেনমেন্ট হয়েছে। তো এনলাইটমেন্ট প্রজেক্টটাই হচ্ছে ইউরোপের আলোকায়ন প্রজেক্ট। অর্থাৎ যে প্রজেক্টের মধ্য দিয়ে নানা ধরনের আহ জ্ঞান কাণ্ড আসলে বিকশিত হয়েছে, জ্ঞানকে আমরা কিভাবে ট্রিট করব। ওকে, সো এটাকে বলে রেজিস্টার। এবং সমাজে হচ্ছে যে শ্রেণী বৈষম্য যেটা আছে, এটা কিন্তু বাস্তবতা। আমাদের সবসময় বাস্তবতার ঊর্ধ্বে গেলে হবে না। আমরা একটা জিনিস মনে রাখতে হবে যে মানুষের দুইটা সত্তা আছে। সেই সত্তা কি? মানুষ বলে এক এবং করে আর এক, এটা মানুষের সত্তা, কারণ তার ন্যাচারাল ইনস্টিংক্ট এবং তার চিন্তা ডিফারেন্ট। তার শরীর এবং মন দুইটা আলাদাভাবে কাজ করে। একসাথে কাজ করলে সে অবশ্যই সন্ন্যাসী লেভেলের কেউ, কিন্তু যদি আলাদাভাবে কাজ করে, এই জন্য সে মুখে যখন কথা বলে খুব সুন্দর বলে, বাট আলটিমেটলি যখন ফাংশন করতে যায় তখন তার তার যে শরীর, সেটার ডিজায়ার তাকে টেনে নিয়ে যায়। দ্যাটস ওয়াই তার দ্বৈত সত্তা সবসময় ফাংশন করে। এবং এই জন্য সে বেশি উপদেশমূলক কথা বলে, যেসব বৈষম্য থাকা উচিত না, বাট বৈষম্য না থাকলে তো এরা চাকরি বাকরি পাইতো না, তাহলে সবাই তো বিসিএস ক্যাডার হয়ে যাইতো, তাই না? তাহলে তো বৈষম্যটা করতেই হচ্ছে। সো আলটিমেটলি এটা হচ্ছে আলটিমেট রিয়ালিটি। তো ওই সমাজে, সব সমাজে এক ধরনের বৈষম্য বিরাজ করে। তার মানে ডিফারেন্ট ক্লাস অফ পিপল। ওকে, এটা আমাদের মানতে হবে, এখন বাস্তবতা মানতে হবে, কিন্তু এখানে বিতর্কের সুযোগ নেই। আমি সেটাই বলছি, রিয়েলিটি থেকে আমাদের আলাপ করতে হবে। সো এই যে বিভিন্ন ক্লাস অফ পিপল বিভিন্ন ভাষা, বিভিন্ন স্টাইলে কথা বলেন, অর্থাৎ আমি যেভাবে বাংলা বলি ঠিক সবাই ওইভাবে বাংলা বলেন না। আবার একজন রংপুরের মানুষ যেভাবে বাংলা বলেন, কলকাতার মানুষ ওভাবে বলেন না। ঢাকা শহরের মানুষ যেভাবে বাংলা বলেন, ওভাবে বলেন না। তো এখন আপনি ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েরা যেভাবে বাংলা বলেন,
আপনি দেখবেন তাদের আর্টিকুলেশন, মানে যেভাবে উচ্চারণ করে, সেই উচ্চারণ দেখলে আপনি বলতে পারবেন যে এই ছেলেটা ইংলিশ মিডিয়াম থেকে আসছে। পারবেন কিনা? তারপর যেমন হচ্ছে যে চট্টগ্রামের মানুষ যখন প্রমিত বাংলা বলেন তখন তারা প কে ফ এবং ফ কে প বলেন। যেমন ফ্যানকে বলেন প্যান এবং প্যানকে বলেন ফ্যান। এটা হয়। সো তার মানে হচ্ছে যে আপনি কোথাকার অ্যাকসেন্ট দেখে কিন্তু ওই মানুষের বিলঙ্গিং কে, অর্থাৎ ওই মানুষ কোথা থেকে এসেছেন এটাকে আপনি জাস্টিফাই করতে পারেন, পারেন কিনা? অর্থাৎ আপনি লোকেট করতে পারেন ইফ ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ। আই মিন, আপনি যদি আরো কয়েকজনের ভাষা শোনার সুযোগ হয়ে থাকে তাহলে আপনি উচ্চারণ দেখে বুঝতে পারবেন এই মানুষটা সাতক্ষীরার নাকি এই মানুষটা যশোরের। হ্যাঁ, যদি সে প্রমিত ব্যবহার করে তাহলে সে হাইলি এডুকেটেড বলে ধরে নেওয়া হয়। তার মানে হচ্ছে ভাষা কিন্তু এক ধরনের বৈষম্য সৃষ্টি করে। এটা হচ্ছে বাই ডিফল্ট। আমি এটাকে আপনার বলছি না যে এটা খারাপ, আমি খারাপের কথা বলছি না, কিন্তু এটা হচ্ছে, আমি বলেছি যে দিস ইজ দ্য রিয়েলিটি অফ সোশিও লিঙ্গুইস্টিক্স। আমরা এটাকে বলি সামাজিক ভাষা বিজ্ঞান। অর্থাৎ আপনার হচ্ছে সমাজের আপনি কোন জায়গা থেকে আসছেন এটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ এটা ক্যারি করে। ঠিক আছে? রাইট। নোয়াখালী হচ্ছে প কে হ বলে। এটা আপনারা অনেকেই পড়েছেন ধ্বনির পরিবর্তন বলে, বাংলা ব্যাকরণে রয়েছে যে ধ্বনির পরিবর্তন, যে কিভাবে ধ্বনির পরিবর্তনটা ঘটছে। রাইট। এই ধ্বনি পরিবর্তন কিন্তু আঞ্চলিক ভাষার ক্ষেত্রেই সবচেয়ে বেশি ঘটে। যেমন ওই যে প কে হ বলে মানে পানিকে বলে হানি, আপনি খাইছুননি। সো দিস ইজ টোটালি ধ্বনির পরিবর্তন। ঠিক আছে? পেঁপেকে কি বলে আমি জানি না, তাহলে হেপেই বলে, আমি আই হ্যাভ নো আইডিয়া। সো ফেপে বলার কথা। আহ, এটার জন্য একটা ডিকশনারি পাওয়া যায়, আধুনিক কালে বের করেছে এশিয়াটিক সোসাইটি। আপনারা দেখতে পারেন আঞ্চলিক ভাষার ইতিহাস। সুন্দর, আমি কিছুদিন ধরে শিখতেছি আর কি। হোয়াট এভার। সো এইটাকে বলে কি, এই যে বিভিন্ন মানুষ নানা জায়গার ভাষায় কথা বলে এটাকে বলে রেজিস্টার। কি বলে? কেন শেখাচ্ছি? নানা সময় কাজে লাগবে যখনই আপনি কিছু শিখতে যাবেন আপার লেভেলে। কি বলে? রেজিস্টার বলে। তো আপনি যে রেজিস্টারে কথা বলেন এটা আপনার আইডেন্টিটি ক্যারি করে। ফলে ইওর অ্যাকসেন্ট ইজ ইওর আইডেন্টিটি। দ্যাটস ওয়াই ভাষার ভিতরে অনেকগুলো ফরমেশন রয়েছে। বাংলা ভাষার স্ট্যান্ডার্ড ফরমেশনকে কি বলে? প্রমিত বাংলা। কি বলে? স্ট্যান্ডার্ড রেজিস্টারকে বলে প্রমিত বাংলা। তো আমরা যে অভিধান পড়ি এগুলো প্রমিত বাংলা অভিধান। তার মানে এই না যে এর বাইরে যেগুলো আছে এগুলো ভুল, কিন্তু সমস্যা হচ্ছে এর বাইরে যেগুলো আছে সেগুলো লিখিত আকারে ব্যবহার করা যাবে না। আর ইউ ক্লিয়ার? মানে আমি মুখে বলতে পারি যে আমি বলতেছি, বাট আমি লেখার সময় আমি বলছি লিখতে হবে, অথবা আমি বলিতেছি লিখতে হবে, ইফ ইউ ওয়ান্ট টু রাইট দ্যাট। বুঝতে পেরেছি? তো এই যে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজটা গ্রহণ করা হয়, এই ল্যাঙ্গুয়েজটারও আবার কিন্তু ফরমেশন আছে, মানে কোন সিচুয়েশনে কি আপনি ব্যবহার করবেন। তাহলে রেজিস্টার জিনিসটা হচ্ছে যে কোন শব্দ কোন কনটেক্সটে, কোন পরিবেশে, কোন এনভায়রনমেন্টে আপনি ব্যবহার করতে পারবেন। মানে আপনি টিচারকে যেভাবে অ্যাপ্রোচ করেন ওইভাবে তো প্রেমিকারে অ্যাপ্রোচ করলে হবে না, তাই না? বা আপনার বন্ধুকে অ্যাপ্রোচ করলে হবে না, বা আরেকজনকে, একজন সাধারণ মানুষকে অ্যাপ্রোচ করলে হবে না। তার মানে ইকুয়াল ডিস্ট্রিবিউশন নাই। এটা আপনি লতেও দেখতে পাবেন যে ল হচ্ছে সবার জন্য ইকুয়াল না, রাইট? ল কিন্তু আলটিমেটলি সবার জন্য ইকুয়াল থাকে না কখনোই। ধরেন একজন নেতা যাচ্ছে হেলমেট ছাড়া, তাকে কিন্তু সিগন্যাল দিবে না। কিন্তু আপনার যদি কিছু হয়, মানে কোনো ফল্ট না থাকে, তাও একটা মামলা ধরে দিয়ে দিল। একসময় এরকম আমি দেখছি। এখন কি অবস্থা আমি জানি না, যেহেতু আমি খুব একটা ভ্রমণ টন করি না। বাট ইট ইজ ট্রু। তো কোন জায়গায় কোন শব্দ ব্যবহার করতে হয় এটা জানাটা খুব গুরুত্বপূর্ণ। এবং ইংরেজিতে এটাকে বলে রেজিস্টার। সাধারণত একাডেমিক রাইটিং এ ফর্মাল রেজিস্টার ব্যবহার করা হয়। মানে কোর্টের ল্যাঙ্গুয়েজ যেটা, এটা হচ্ছে টোটালি ফর্মাল রেজিস্টার। কোর্ট একটা ডিফারেন্ট অ্যাপ্রোচে কথা বলে। আপনি যদি কেউ কোর্টের কোনো ভার্ডিক্ট পড়ে থাকেন তাহলে ইউল গেট দ্য হোল ভাইব অফ একাডেমিক রাইটিং, অফ ফর্মাল রাইটিং, যে ফর্মালিটি কারে কয়। দাঁত তাতে উড়ে যাইতে পারে, এর জন্য আলাদা গ্রামার বইও আছে যে ইংলিশ ফর ল। ওকে? সো দেন ইমপার্সোনাল।
focuses on subject, not writer. And this is academic writing, so focuses on subject, not writer. কথাটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে আমরা সবসময় নিজের ওপিনিয়নটা দিতে পছন্দ করি। লাইক ফেসবুক কমেন্টে আমরা প্রচুর ওপিনিয়ন দিই এবং সেগুলো কতটা যুক্তিযুক্ত আমরা জানি না, বাট আমরা হচ্ছে যে ওপিনিয়ন তো দিতেই পছন্দ করি, তাই না? সারাদিনই ওপিনিয়ন দিই। বাট একাডেমিক রাইটিং ইজ টোটালি ইম্পার্সোনাল। আই মিন, এটা হচ্ছে যে আপনার ব্যক্তিগত মতামতের চেয়ে গুরুত্বপূর্ণ আপনার হাতে থাকা তথ্য প্রমাণ এবং আপনার যে পড়াশোনা। অবভিয়াসলি আপনি তো ক্লাস 1-এ উঠে একাডেমিক রাইটিং লেখা শুরু করবেন না, তাই না? আপনি এতদিন একটা স্টাডি করে এসেছেন, একটা ফেজের ভিতর দিয়ে এসেছেন। এই টোটাল ফেজের যে পড়াশোনা, সেই পড়াশোনার সাপেক্ষে আপনার পড়াশোনার সাপেক্ষে লজিক্যালি এই বিষয়ে আপনি কি জানেন। একটা জিনিস হচ্ছে আপনি কি জানেন, আর একটা হচ্ছে কি ভাবেন। তাহলে একাডেমিক রাইটিং কোশ্চেনটা কি করে, যে এই বিষয়ে আপনি কি জানেন। অবভিয়াসলি মাঝে মধ্যে সে কোশ্চেনও করতে পারে আপনি কি ভাবেন। সেই ভাবাটাও আবার ইম্পার্সোনালি লিখতে হবে। যেমন ধরেন আপনি একটা বিষয়ে ভাবেন, কিন্তু সেই লজিকটা প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আদার্স রাইটিং ব্যবহার করতে হবে, যে আমার এই বিষয়ে মতামত এরকম, এর কারণ হচ্ছে যে এর আগে এত 23 জন ধরেন বিখ্যাত স্কলার এই বিষয়ে এরকম মতামত দিয়েছেন। আর ইউ ক্লিয়ার? ইউ উইল হ্যাভ অ্যান ওপিনিয়ন, বাট ইট উইল বি ব্যাকড বাই স্কলারলি ওপিনিয়ন্স। আই মিন এস্টাবলিশ ওপিনিয়ন এর পেছনে থাকতে হবে। ইফ ইউ সে সামথিং নিউ, ইউ শুডন্ট বি ইন দ্য একাডেমি, ইউ শুড বি আ ফিলসফার, রাইট? আপনার তখন কবিতা লেখা উচিত, আপনার তখন গল্প, প্রবন্ধ, যে প্রবন্ধ লেখা উচিত সেটা ফিলোসফিক্যাল প্রবন্ধ, যেখানে আপনি অবশ্যই, সেটারও একটা পদ্ধতি আছে। ধরেন আপনি পৃথিবীতে 68 জন বা 69 জনের মতো স্ট্যাবলিশ, আই মিন ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারের কথা বলছি। সো ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে প্রায় 68 বা 69 জন দার্শনিককে সব বইয়ে জায়গা দেওয়া হয়, মানে একটা সিকোয়েন্স আকারে দেখা হয়। আপনারা শুরু করেছেন সক্রেটিস, প্লেটো, এরিস্টোটল, এরকম ভাবে পড়েছেন না? সো দেখবেন সক্রেটিসের পরে প্লেটো যে বইটা লিখছে, সেই বইটা আসলে কার উপর ভর করে লিখছে? প্লেটো কিন্তু আসলে সক্রেটিসের কথাগুলো আগে লিখেছে, লেখার পরে সেই কথাগুলোকে সে খণ্ডন করেছে। আবার দেখবেন অ্যারিস্টোটল এসে প্লেটোর সমস্ত যুক্তিকে খণ্ডন করছে, প্লেটোকে আগে স্বীকার করেছে, তারপর প্লেটো যেগুলো বলেছে সেগুলো খণ্ডন করেছে। দ্যাটস হাউ সে সক্রেটিস থেকে প্লেটো দেন অ্যারিস্টোটল হয়েছে। আমি কি বোঝাতে পেরেছি? অর্থাৎ যিনি পরবর্তী ফিলোসোফার হয়েছেন, তিনি আগের ফিলোসোফারদের সমস্ত যুক্তিকে আগে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করেছেন এবং সেখানে যে ফ্লস, সেখানে যে ভুলগুলো, ঠিক আছে, সেখানে যে ভুলগুলো তিনি কি করেছেন, সেগুলো আইডেন্টিফাই করে সেগুলো সলভ করেছেন। সো আপনি যদি 69 নাম্বার ফিলোসোফার হতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই 68 জন ফিলোসোফার, আমি কথার কথা ধরলাম, এই 68 জন ফিলোসোফারের সমস্ত লিমিটেশনগুলোকে আপনার আইডেন্টিফাই করতে হবে এবং সেটা সলিউশন বের করতে হবে। ডু ইউ গেট ইট, যে হাউ একাডেমি ওয়ার্কস? কিন্তু আমাদের দেশে কি হয়, অন্যের লেখা মেরে দিয়ে সবাই ফিলোসোফার হয়ে যায়। হ্যাঁ, বিদেশি লেখকদের কোটেশন একটু প্যারাফ্রেস্টেস কইরা জোড়া টোয়া লাগায় দিলেই শেষ। আজকে আমি একটা জর্জ অরওয়েলের লেখা কপি করছি, করে আমি ফেসবুকে পোস্ট করছি, করার পর লোকে আমরা ধুমসে গালিগালাজ করছে। এখন ওরা তো বোঝে না এটা অরওয়েলের লেখা। পরে আমি অনেক পরে যে বলছি ভাই এটা আমি লিখিনি, এটা অরওয়েল লিখছে, আমি জাস্ট পোস্ট করে দেখলাম যে বিষয়টা কি। ঠিক আছে, ও বলছে আমি লিখছি। তো মাঝে মাঝে মজা নিতে হয় আর কি। সো লাইক দ্যাট আর কি। সো focuses on subject, not writer. Objective, present facts without bias. আমি এরকম দেখাবো, একজন বাংলাদেশের বিখ্যাত লেখক আছেন যার সাথে আমার এক ঐতিহাসিক গ্যাঞ্জাম হয়েছিল, কারণ তিনি একটা লেখা, অরওয়েলের লেখা, একদম জর্জ অরওয়েলের লেখায় জাস্ট অনুবাদ করে নিজের নামে চালিয়ে দিয়েছেন তার বইয়ের ভেতরে। ঠিক আছে, দিয়ে বলতেছে যে এই লেখার মালিক নাকি সে। হোয়াট এভার, আমি যখন আপনাদের শেখাবো প্লেজারিজম কি, তখন এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এক্সাম্পল দেখাবো, বাংলাদেশের বই থেকে দেখাবো যে কতগুলো ইংরেজি বই থেকে তারা মেরে দেয় আর কি। সো হোয়াট এভার, দেন হচ্ছে অবজেক্টিভ। একটা হচ্ছে দেয়ার ইজ আ বায়াসনেস অ্যাবাউট হিস্ট্রি।
আমরা যখন ইতিহাস পড়ি আমাদের ইতিহাসের প্রতি এক ধরনের বায়াসনেস থাকে। এই জন্য হচ্ছে যে পৃথিবীতে সবচেয়ে হাস্যকর গল্প, মানে পৃথিবীতে যারা গল্পের বই পড়তে চান, ট্রু গল্পের বই, তাদের ইতিহাস পড়া উচিত। কি বলেছি? যারা প্রকৃত গল্পের বই পড়তে চান, গল্প মানে কি, যেখানে মিথ্যা কথা থাকে। সো অন্তত সরকারি যে কোনো ইতিহাসের বই পড়লে আপনি এই ফিলটা পাবেন যে গোয়েবলস এর চেয়ে সত্যি কথা বলতে আমার যা মনে হয়। মানে আই হ্যাভ রেড আ লট অফ হিস্ট্রি বুকস অফ আওয়ার কান্ট্রি অ্যান্ড আদার কান্ট্রিজ নিয়ারেস্ট টু আস। তো এই সকল কান্ট্রি ইতিহাসের বই পড়লে শকিং, যারা রিয়েল হিস্ট্রি পড়ছে। তো হোয়াট এভার। সো প্রেজেন্ট ফ্যাক্টস উইদাউট বায়াস। তো ফ্যাক্ট বলে কিছু নয় আসলে পৃথিবীতে। এটাও আরেক ধরনের বিতর্ক আর কি, ফিলোসফিক্যাল, যে ফ্যাক্ট বলে আসলে কিছু নাই। এভরি ফ্যাক্ট ইজ এ কাইন্ড অফ ওপিনিয়ন। মনে রাখতে হবে কোনটাকে আমরা ফ্যাক্ট বলে স্বীকৃতি দিব একাডেমিয়াতে। ফ্যাক্ট কোনটা? ওপিনিয়ন ব্যাকড বাই পাওয়ার ইজ এ ফ্যাক্ট। কি বলেছি? এনি ওপিনিয়ন ব্যাকড বাই অথরিটি ইজ ফ্যাক্ট। কি বলেছি? এনি ওপিনিয়ন, এনি ওপিনিয়ন ব্যাকড বাই অথরিটি ইজ ফ্যাক্ট। তো ধরেন আজকে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে একজন জিজ্ঞাসা করেছেন যে দেশে এমন একটা ঘটনা ঘটছে, ফেসবুকে তো উত্তপ্ত অবস্থা, আপনার এই বিষয়ে কি মতামত? তো বেচারা বললো আজকে আমি শুধু কৃষি নিয়ে কথা বলবো, অন্য বিষয়ে কথা বলার মুড আমার নেই, বলে সে উঠে চলে গেল। সো এখন ধরেন হিস্ট্রিক্যালি কেউ ধরেন এই মোমেন্টটাকে আপনার কাছে জিজ্ঞেস করতে চাইলো যে এই সময় কি ঘটেছিল, আপনি ফ্যাক্ট হিসেবে কি কি উপস্থাপন করবেন? সেটা হচ্ছে যে দুইটা জিনিস। একটা হচ্ছে মিডিয়ার বাংলাদেশে একটা পাওয়ার আছে, পৃথিবীর সব জায়গায় এটা ফিফথ স্টেজ বলে নাকি, ফিফথ স্টেট নাকি ফোর্থ স্টেট, ভুলে গেছি আমি। সো এটা একটা, হ্যাঁ ফোর্থ স্টেট। তো এটা হচ্ছে এস্টাবলিশড একটা নর্মস যে আপনি মিডিয়াকে অবশ্যই ফ্যাক্ট হিসেবে প্রতিষ্ঠা করতে পারবেন, বিকজ ইট ইজ ব্যাকড বাই পাওয়ার, ইট হ্যাজ অ্যান অথরিটি। তো তাহলে অথরিটি যে সকল জিনিসের আছে, এটা গভর্নমেন্টের আছে। সো সরকার যদি মিথ্যা কথা বলে ওটাও ফ্যাক্ট, আবার যদি মিডিয়া এটার এগেনস্টে যায় এটাও ফ্যাক্ট। এখন আপনার এই দুইটা ফ্যাক্টকে পাশাপাশি নিয়ে ইউ হ্যাভ টু জাজ দ্যাট। এই জন্য স্রষ্টা আপনাকে জ্ঞান প্রদান করেছে। ঠিক আছে, আমি মানুষকে জ্ঞান প্রদান করেছি। এটা নিয়ে আমি ভবিষ্যৎ অন্য অন্য সময় আলাপ করবো যে কিভাবে জ্ঞান আসলো আসলে। সো প্রেজেন্ট ফ্যাক্টস উইদাউট বায়াস, আপনাকে মনে রাখতে হবে ফ্যাক্ট হিসেবে শুধু ওইটাই স্বীকৃত হবে যেটা ব্যাকড বাই পাওয়ার। ইফ এনি ফ্যাক্ট, এনি ওপিনিয়ন ইজ নট ব্যাকড বাই পাওয়ার, ইট ওন্ট বি ফ্যাক্ট, ইভেন ইফ ইট ইজ এ ফ্যাক্ট। আই মিন যদি সত্য ঘটনা আপনার সামনে ঘটছে, ইট ইজ রেকর্ডেড বাই ভিডিও, বাট এটা আপনার আদালতে অ্যাকসেপ্টেড নাও হতে পারে। এখানে যারা লয়ার আছেন তারা ভালো বলতে পারবে। ঠিক আছে, এখানে যারা লয়ার আছে তারা ভালো বলতে পারবে যে ভিডিও থাকলেও মাঝে মধ্যে সেটাকে মানে অ্যাকসেপ্টেড নাও হতে পারে। সো দ্যাটস ওয়াই অথরিটি থাকতে হবে। উইটনেস সবচেয়ে বড় অথরিটি আর কি। সো টাইপস অফ একাডেমিক রাইটিং, একাডেমিক রাইটিং এর মধ্যে কি কি পড়ে? এজেস, রিসার্চ রিপোর্টস, কেস স্টাডিজ, সার্ভেস, ডিজার্টেশন, থিসিস অ্যান্ড, কথা কার কার কেটে আসতেছে? আমি তো ক্লিয়ার শুনতেছি। আই মিন, আপনারা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? এবং পৃথিবীর সকল পরীক্ষা। কি বলেছি? এসে, রিসার্চ, কেস স্টাডিজ, সার্ভেস, ডিজার্টেশন, থিসিস, প্যারাগ্রাফ অ্যান্ড পৃথিবীর সমস্ত এক্সামিনেশন ইজ আন্ডার একাডেমিক রাইটিং। যাদের কাটা কাটা আসতেছে তারা একটু লিভ নিয়ে জয়েন করতে পারেন। আই থিঙ্ক আমার এখান থেকে ঠিকই তো আছে, আমি শুনছি তো। নট ক্লিয়ার বলে, বুঝলাম না। আরেকবার বলেন আপনার একটু। আমি তো ক্রাইসেল ক্লিয়ার শুনতে পাচ্ছি।
দেন আমাদের বলা হয়েছে স্ট্রাকচার অফ একাডেমিক রাইটিং। এনি কাইন্ড অফ একাডেমিক রাইটিং উইল হ্যাভ দিস ফরম্যাট। যে কোনো ধরনের লেখা, আমি বলেছি পৃথিবীর সকল পরীক্ষা কি ধরনের রাইটিং? একাডেমিক রাইটিং। কারণ পরীক্ষা নেয় কারা? এই যে যারা দাগাচ্ছে এরা, ঠিক আছে? এখন দেখা যায় স্ট্রাকচার অফ একাডেমিক রাইটিং। যারা স্ক্রিন ছোট ছোট করতেছিলেন আজকে মনে হয় একটু বেশি বড় হয়ে গেছে স্ক্রিন, তাই না? চকচকে দেখা যাওয়ার কথা। প্রিন্ট করতে গেলে এটা খবর হয়ে যাবে না। ওকে, একাডেমিক রাইটিং এ তিনটা জিনিস থাকবে ম্যান্ডেটরি। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, একটা হচ্ছে বডি, আর একটা হচ্ছে কনক্লুশন। ইন্ট্রোডাকশন হচ্ছে মানুষের মাথা, বডি হচ্ছে তার বাকি অংশ, আর কনক্লুশন হচ্ছে তার পায়ের পাতা, ঠিক আছে? কার যদি পায়ের পাতায় সমস্যা থাকে তাহলে সে তো দাঁড়িতে পারবে না, রাদার সে পড়ে যাবে, ফল করবে। সো প্রত্যেকটা একাডেমিক রাইটিং এর ঘুরে ফিরে এই জিনিসগুলো থাকবে। কি থাকবে? দেয়ার উইল বি অ্যান ইন্ট্রোডাকশন, যে ইন্ট্রোডাকশনে আমরা যে টপিক দেয়া থাকবে সেই টপিকে কথা বলবো। যে কনটেক্সট দেয়া থাকবে সেই কনটেক্সট ক্লিয়ার করতে হবে। দেয়ার উইল বি আ থিসিস স্টেটমেন্ট। থিসিস স্টেটমেন্ট মানে কি? মূল বাক্য। কি বলেছি? বাংলায় বলি আমরা মূল বাক্য। মূল ভাব কি বলেছি? মূল ভাব। আপনার মূল ভাব তো শুনেছেন, রাইট? আপনারা যখন লিখতেন, উম ভাব সম্প্রসারণ বলে একটা ব্যাকরণ ছিল বাংলা ব্যাকরণে। তো ওইটা লেখার সময় আমরা আগে মূল ভাব লিখতাম, লিখে তারপর আবার এক্সপ্লেনেশন করতাম। ওখানে একটা মূল ভাব লিখতে হতো, তারপর ব্যাখ্যা লিখতে হতো। মনে আছে? ইয়েস, এটাই হচ্ছে এসে রাইটিং এর একটা ফরম্যাট। হ্যাঁ, তাহলে এই থিসিস স্টেটমেন্টের মূল কথাটা কি? মূল ভাব। এক্স্যাক্টলি, শেষে মন্তব্য লিখতে হতো। এই তো, আমরা তো মনে আছে, এটা ক্লাস 5-এ ছিল, তাই না? আমাদের পড়ছিল আমাদের দেশের মাটি সোনার চেয়েও খাঁটি, এটা ব্যাখ্যা করো। সেই সেই। আর তখন তো মুখস্থ ব্রেন ছিল একেবারে, দুমদাম মুখস্থ মাইরা দিয়ে আসছি, আপনাদের মতো আমিও। ওকে, দেন থাকে অতিভক্তি চোরের লক্ষণ। হ্যাঁ, আরো অনেক বিখ্যাত বিখ্যাত জিনিসপত্র ছিল। কি স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। এইটা তো কতবার যে পড়ছে রে ভাই, এখন পড়ে কিনা আমি জানি না। অবশেষে আমাদের অনেকগুলো ভাব সম্প্রসারণ জীবনে সত্যি হতে চলেছে। থিসিস স্টেটমেন্ট অ্যান্ড আউটলাইন। বই কিনে কেউ দেউলিয়া হয় না ভাই, আমি কিন্তু ফকির হয়ে গেছি, এই কথা আমি মানি না। আর অবশ্যই সোনাও চকচক করে, এটা আমি মানি না। সো বডি develops arguments with evidence and analysis. আচ্ছা, আমি একটা কথা বলি। একটু আগে আমি বললাম যে বইতে যা যা পড়বেন বাস্তব জীবনে তার উল্টা ঘটবে। কি বলেছি? বইয়ে যদি লেখা থাকে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, তাহলে একটা ভিডিও আপনাদের দেখিয়েছিলাম না, যে তাহলে এই বই তুই ছিঁড়ে ফেল, এই বই দিলে ফকির হয়ে যাবি। সুতরাং এগুলো তো ক্লাসে মাস্টার মানুষ, আমি তো আর বলতে পারবো না। দেন আউটলাইন। সো হোয়াট ইজ দ্য আউটলাইন? আউটলাইন মানে আমরা হোল এসেতে কিভাবে লিখবো। ধরেন আমরা এসেতে 3টা প্যারাগ্রাফ লিখবো, ঠিক আছে? তাহলে আমাদেরকে 3টা পয়েন্ট মেনশন করতে হবে ইন্ট্রোডাকশনে। কি করতে হবে? 3টা প্যারাগ্রাফ লিখলে 3টা প্যারাগ্রাফ 3টা পয়েন্ট সেন্ট্রিক হবে। আপনাকে মনে রাখতে হবে একটা প্যারাগ্রাফ একটা পয়েন্টের বাইরে ডিল করতে পারে না। ধরেন আপনাকে পরীক্ষায় একটা প্রশ্ন করলো 6 seasons ইন বাংলাদেশ, তাহলে আপনাকে যদি ভালো একটা এসে লিখতে হয়
তাহলে আপনাকে কয়টা প্যারাগ্রাফ লিখতে হবে? ছোট করে হলেও 6টা। তো আপনি যখন সামার নিয়ে আলোচনা করবেন তখন ওই সামারের প্যারাগ্রাফের ভেতরে উইন্টার নিয়ে আলোচনা করতে পারবেন না। আবার যখন উইন্টার নিয়ে প্যারাগ্রাফ লিখবেন তখন উইন্টারের ভেতরে আপনি সামার নিয়ে আলোচনা করতে পারবেন না। আর ইউ ক্লিয়ার? হ্যাঁ, যদি কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট আসে যে এইগুলোর সাথে এগুলো কম্পেয়ার করো, দ্যাটস আ ডিফারেন্ট থিং। বাট সাধারণত একটা প্যারাগ্রাফ একটা মেইন জিনিসকে ফোকাস করে, একটা মেইন পয়েন্টকে ফোকাস করে। এই যে ফোকাস করে সেই ফোকাসিং পয়েন্টগুলা এই আউটলাইনে মেনশন করতে হয়। আমরা অনেক সময় পয়েন্ট আকারে বিভিন্ন জিনিস লিখি না, ওই পয়েন্ট চিহ্ন দিয়ে লিখি, তাই না? বুলেট পয়েন্ট দিয়ে লিখি। আসলে এসেতে কখনো বুলেট পয়েন্ট ব্যবহার করলে এটা হচ্ছে নন একাডেমিক রাইটিং, আপনার নম্বর কেটে নেওয়া হবে। আপনারা হয়তো ভাবেন যে আসলে ওইটাই সঠিক পদ্ধতি। ভোগেই সুখ, নাকি ভোগে সুখ নেই ত্যাগে প্রকৃত সুখ, এটা কি আপনি বিশ্বাস করেন সজীব তাহের ভাই? বিশ্বাস করলে আমাকে একটু জানান। তাহলে আমরা আউটলাইনে একটা প্রমিস করি, কি করি? আমরা একটা ইশতেহার দেই যে আমরা এই করব, আমরা ওই করব, সেই করব। মূল ভাবটা এখানে বলি, বলে আমরা বলি যে কেন মূল ভাবটা সঠিক। এখানে কোনো রাইটিং এর ভেতরে, একাডেমিক রাইটিং এ যদি আপনি বুলেট পয়েন্ট ব্যবহার করেন, আপনার খুবই মূল্যবান ভাবে 5 নম্বর কেটে নেওয়া হবে। এটা আমি বলে দিচ্ছি, গ্যারান্টি দিয়ে আপনি যে কোনো টিচার কাছে জিজ্ঞেস করেন যারা ইউনিভার্সিটিতে পড়ায়। বিকজ ইট ইজ টোটালি ফরবিডেন ইন এনি কাইন্ড অফ একাডেমিক রাইটিং। আজ পর্যন্ত দেখছেন কোনো প্রাবন্ধিক তার প্রবন্ধের ভেতরে পয়েন্ট আকারে ব্যবহার করছে? পয়েন্ট কেন করা হয়? পয়েন্ট করা হয় ব্রেন স্টর্মিং এর জন্য। কি করা হয়? জেনে রাখার জন্য। ঠিক আছে, পয়েন্ট কিসের জন্য দেওয়া হয়? জেনে রাখার জন্য, আইডিয়াগুলো ব্রেন স্টর্ম করার জন্য। আপনার রাফ খাতা ব্যবহার করছেন কখনো ক্রসিং চিহ্ন দিয়ে? সো সাধারণত রাইটিং এর ক্ষেত্রে যারা আইএলস এখানে আছে, কেউ একবার আইএলস পরীক্ষা দিয়েছে, তারা জানেন যে তাদেরকে আলাদা আইডিয়াটাকে জেনারেট করে নিতে হয় উড পেন্সিল বা কোথাও। দেন ওই আইডিয়াটাই আসলে প্যারাগ্রাফে অ্যাপ্লাই করতে হয়, রাইটিং অ্যাপ্লাই করতে হয়। এই জন্য আমরা বুলেট পয়েন্ট আকারে যে কোনো বইয়ে লিখে দেয় বই আলাদা, যাতে করে আপনার মনে থাকে যে এগুলো মেইন পয়েন্ট, পরীক্ষায় এগুলো লিখতে হবে। বাট এগুলো সাজায় গোছায় লিখতে হবে। ওকে, সো দ্যাটস ওয়াই আপনার পরীক্ষা হলে মারা খান। এই যে আমার স্যার স্যার কিছুদিন আগে এসে বলতেছিল না যে বিসিএস এর খাতা দেখতে গিয়ে তার কি অবস্থা হয়েছে, বিকজ সে দেখে সবাই পয়েন্ট আকারে লিখছে। এম আই ক্লিয়ার? ওকে, দেন বডি। বডি মানে শরীর। সো ডেভেলপস আর্গুমেন্টস উইথ এভিডেন্স অ্যান্ড অ্যানালিসিস। তাহলে আমরা প্রথমে বললাম যে ভাই আমরা এই 4টা বিষয়ে কথা বলবো, ঠিক আছে? সো সেই 4টা বিষয়কে আমরা এই বডিতে এসে অ্যানালিসিস করবো একটা একটা করে। সো সাধারণত একটা যদি 500 শব্দের এসে পড়ে, 500 শব্দের এসে হলে সেখানে 3টা বডি প্যারাগ্রাফ থাকে, অর্থাৎ 3টা মেইন পয়েন্ট থাকতে হবে। 3টা মেইন পয়েন্ট মানে 100, এখানে 300। একটা একটা প্যারাগ্রাফ নর্মালি 125 ওয়ার্ডসে হয়। আপনি যদি এই রুল মেনটেন করেন, আই মিন ইফ ইউ ডেভেলপ এ গুড প্যারাগ্রাফ, এটা 120 শব্দ থেকে 150 শব্দের মধ্যে হয়। তার মানে এখানে আপনার মোটামুটি 350 শব্দ হয়ে যায়। সো ইন্ট্রো এবং কনক্লুশন দিলেই 500 শব্দ হয়ে যায়। সো দ্যাটস ওয়াই একাডেমিক রাইটিং হচ্ছে প্রিসাইজ। আই মিন আপনি যদি এটা মানেন, অটোমেটিক্যালি আপনার ওই যে ওয়ার্ডের লিমিটেশন থাকে এটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আপনার ধরেন পড়লো বিসিএস 20 মার্কের, সেখানে ওয়ার্ড লিমিটেশন 1000। তাহলে আপনাকে বুঝতে হবে আপনার প্যারাগ্রাফটা একটু বড় করতে হবে এবং পয়েন্ট আপনাকে 4টা থেকে 5টায় যেতে হবে। বা আপনি যদি 3টা পয়েন্ট লেখেন, ইউল গেট ফুল মার্কস অ্যান্ড ইফ ইউ ক্যান ক্লিয়ার ইট ভেরি ওয়েল। সো রাইটিং ইজ টোটালি অ্যাবাউট প্রিসাইজ রাইটিং। আই মিন আপনি কত সুন্দর করে ছোট করে লিখতে পারেন। উনি ভালো নেতা বা বক্তা যিনি কম কথায় অনেক বেশি কিছু বলতে পারেন। ঠিক আছে, আপনার তো সারাদিন সময় দেওয়া হবে না বক্তব্য দেওয়া, তাই না? 5 মিনিটই বক্তব্য দিবেন, কিন্তু 20 মিনিট বক্তব্য দিবেন, কিন্তু একেবারে 20 বছর ইতিহাস। রাইট? সো গ্রেট স্পিচ গুলো দেখবেন খুব বিরাট ঘন্টার পর ঘন্টা বক্তব্য নয়। ওকে, সো every kind of academic writing will be to the point and precise. So that's why আপনি এই কোর্সে ভর্তি হয়েছেন। সো কনক্লুশন ইজ দ্য রিস্টেটমেন্ট অফ দ্য ইন্ট্রোডাকশন। অর্থাৎ আমরা ইন্ট্রোতে একটা ইশতেহার দেই, একটা প্রমিস করি যে এই পয়েন্টে আমরা কথা বলবো, পয়েন্টগুলো হচ্ছে এটা। আমরা বডিতে এসে সেই পয়েন্টগুলো নিয়ে কথা বলি এবং কনক্লুশনের সময় আমরা বিদায় নেই। তো বিদায় নেওয়ার সময় বলি যে দেখুন আমরা আমাদের মেয়াদ শেষ, আমরা এখন বিদায় নিব। সো আমরা আমাদের ইশতেহারগুলো পূরণ করেছি।
বুঝাতে পেরেছি? হ্যাঁ, যত বেশি পেজ, একই কথা, হ্যাঁ। সো আউটলাইন কি, conclusion summarizes main points, and if you have any final insight, if you have any suggestion, সেটা আপনি কনক্লুশনে অ্যাড করতে পারবেন after summarizing all the main points. সো বডি হচ্ছে একটা ডেভেলপমেন্ট পিরিয়ড। ধরেন আমি একটা নির্বাচন দিয়ে উদাহরণ দিই, যেহেতু দেশে নির্বাচন চলছে, হ্যাঁ, তাহলে ক্লিয়ার হবে। সো ধরেন হচ্ছে ইন্ট্রোডাকশন হচ্ছে যে আপনারা নির্বাচনের আগে যে ইশতেহার প্রদান করেন, ইশতেহার জিনিসটা বোঝেন, যে আমরা গেলে এটা এটা করব। তো তার মানে আপনি কোন কোন পয়েন্টে আলোচনা করছেন সেটা আপনি আউটলাইন এবং থিসিস স্টেটমেন্ট বা মূল ভাবে বলে দিচ্ছেন, যে আমার এই বিষয়ে মন্তব্য এইটা, এই সেই। আর বডি হচ্ছে যে আপনি যে 5 বছর ক্ষমতায় আছেন, অর্থাৎ আপনার পুরো রাইটিংটা এটার ভিতরে ডেভেলপ হবে। আপনি যে প্রমিস করেছেন সেটা এই রাইটিং এসে পূরণ করতে হবে, যে দ্যাটস ওয়াই আমার এই বাক্যটা সঠিক। আপনি যে 3টা পয়েন্টের কথা বললেন, সেই 3টা এখানে সঠিক। ঠিক আছে? তাহলে বডিটা হচ্ছে অদা পূরণ করার ঘটনা, যখন আপনার হাতে ক্ষমতা আছে। আর কনক্লুশন হচ্ছে বিদায় নেওয়ার সময়, যে আমি ভাই এই করছি, আগামী নির্বাচনে আমাকে ভোট দিয়ে না আবার। এম আই ক্লিয়ার? যেহেতু সামনে নির্বাচন, এই জন্য বিষয়টা মিলছে, যদিও নির্বাচনে কখনো ওয়াদা পূরণ হয় না। একজন প্রফেসর দেখলাম আজকে বলছে যে ইশতেহার হচ্ছে সেই সকল বিষয় যেগুলো কোনো সরকার ক্ষমতায় গেলে আর জীবনেও করবে না। তো যেগুলো ইশতেহারে থাকবে ওগুলো সে জীবনেও করবে না, এই জন্য ওগুলো কাগজে লিখে দিছে। সো আমি লিটারালি শকড, এবং এটা ইন্টারভিউতে সাবসা আজকে দেখলাম। তো আসলেই, কিন্তু রাইটিং এর ক্ষেত্রে কিন্তু এটা করা যাবে না, যেটা ইন্ট্রোতে বলতে হবে এটা আপনাকে ডেভেলপ করতে হবে, দিস ইজ রাইটিং। আশা করি বুঝাতে পেরেছি। এবার একাডেমিক রাইটিং এ যে জিনিসটা থাকবে, লজিক্যাল ফ্লো, মানে একটা যৌক্তিক ফ্লো থাকবে। আপনার লেখাটা পড়ার পরে আমার মনে যেন চায় আমি পরের লাইনটা পড়ি। ঠিক আছে? ক্লিয়ার ট্রানজিশনস অ্যান্ড কোহারেন্ট আর্গুমেন্টস। আচ্ছা, একজন অলরেডি নির্বাচনী প্রচারণা চালিয়ে দিয়েছেন, সো দেখা যাক। ক্লিয়ার ট্রানজিশনস অ্যান্ড কোহারেন্ট আর্গুমেন্টস বিটুইন সেকশনস। সো প্রত্যেকটা সেকশনে আপনার একটা কোহারেন্স মেনটেন করতে হবে। কোহারেন্স মানে সামঞ্জস্যতা। আমরা এই কথা অনেকেই শুনে থাকি, কিন্তু এই জিনিসটা কি এটা আমরা বুঝি না। সো দ্যাটস ওয়াই আমরা এই রাইটিং কোর্সে আমরা শিখবো যে কিভাবে ট্রানজিশন এবং কোহারেন্সটা তৈরি করা যায় যুক্তির ভেতরে। রাইট, একই কথা ঘুরে ফিরে 3 জায়গায় আসবে, এটা একাডেমিক রাইটিং। ওকে, একাডেমিক রাইটিং তো সৃষ্টিশীল রাইটিং না। এটা হচ্ছে একটা সিগন্যালের মতো, হ্যাঁ। যিনি খাতা দেখেন, তিনি কিভাবে খাতা দেখেন সেটা বলি। তিনি প্রথমে ইন্ট্রো পড়েন, দেন কনক্লুশন পড়েন, দেন প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম লাইন পড়েন। আর যদি ব্যাপক ভালো লাগে তাহলে পুরোটাই পড়েন। বাট আলটিমেটলি এটাই খাতা দেখার নিয়ম, যে প্রথমে ইন্ট্রো এবং কনক্লুশন পড়া। বোঝা গেল? আমি বলেছি যারা নন ফিকশন বই পড়েন, এটাও একটা বই পড়ার পদ্ধতি। আপনার কাছে ধরেন একজন মানুষের কাছে 4,000 বই আছে, তাহলে উনি বইগুলো কি করে পড়েছেন? ফ্যাক্ট হচ্ছে বইগুলো পড়ার নিয়ম আছে। ধরেন আপনি হচ্ছে যে পলিটিক্যাল সায়েন্সে পড়েছেন, পড়ার পরে আপনার বইয়ে লেখা থাকে না যে থমাস হবস কি বলেছেন, এরকম কিন্তু থাকে। আপনাদের প্রত্যেকটা কোর্সে এরকম থাকে যে হবসের ধারণা। তো হবসের যে পুরো ধারণা এটা কিন্তু আপনি জানেন, কিন্তু কি, হবস তার বইয়ে যা যা লিখছেন সবই তো আর থাকে না ওর ভেতরে। ওর ভেতরে ধরেন আপনার মেইন যে পয়েন্টগুলো, থিমটা আমাদের বইগুলোতে থাকে, এটাকে আমরা বলি থার্ড ভার্সন, অর্থাৎ মূল বইয়ের থেকে সামারাইজ করে এখনো ইন্ট্রো লেখা শিখাইছি বাবা, ওয়েট কর, সবই আছে জীবনে, সবই শিখতে পারবেন। আর ক্লিয়ার? আমি যেটা নিয়ে কথা বলছিলাম এটা ভুলে গেলাম। ধরেন হবসের বইয়ের, আমরা তো কেউ হবসের বই পড়ি নাই, খুব কম লোকই পড়ছে। তাহলে আমরা কিন্তু জানি তার বইয়ে কি লেখা আছে। কিভাবে জানি? আমাদের যে ইউনিভার্সিটি যে বইগুলো পড়ানো হয় সেখানে একটা সামারাইজ ভার্সন থাকে, তাই না? যে থমাস হবস বলেছেন। আমরা এই যে নীল বোরের থিওরি পড়ি, বিভিন্ন বোরের পারমাণবিক মডেল পড়ি, তাই না? তাহলে পারমাণবিক মডেলের থিওরি তো আমাদের বইয়ে দেয়া আছে, কিন্তু এই থিওরির উপর তার একটা বইও আছে নাকি, থিওরি অফ রিলেটিভিটি, এটা সারাংশ দেয়া থাকে বই। এখন ধরেন আপনি একজন গবেষক, এখন একজন গবেষকের অনেক হাজার বই পড়তে হয় একটা বিষয় ডেভেলপ করতে। এখন উনি জানবেন কি করে এই বইয়ে কি আছে?
ওনার প্রধান কাজ হচ্ছে যে ওনার টপিকের সাথে যদি বই ম্যাচ করে উনি প্রথমে বইটার ইন্ট্রো পড়েন, ঠিক আছে? তারপর উনি কনক্লুশন পড়েন। এই ইন্ট্রোতে যেটা থাকে যে পুরা বইয়ে কি কি থিওরি ব্যবহার করা হয়েছে, পুরা বইয়ে লেখক কি বলতে চেয়েছেন, এবং উনি কি কি প্রমাণ করবেন। আর কনক্লুশনে থাকে যে উনি বিষয়গুলো কি কি থিওরি দ্বারা প্রমাণ করতে পেরেছেন, এটারও একটা সামারি। সো একটা ভালো বই পড়ার নিয়ম হচ্ছে যে প্রথমে ইন্ট্রো এবং দেন কনক্লুশন পড়ে রাখা, তাহলে আপনি পুরা বইয়ের আইডিয়া পাবেন। দেন ধরেন আজকে আপনি ওই বিষয়ে একটা লেখালেখি করবেন, তারপর আপনি চ্যাপ্টার বাই চ্যাপ্টার সার্চ করবেন যে আপনার লেখার সাথে এটা ম্যাচ করে কিনা, দেন আপনি ওই চ্যাপ্টারটা পড়বেন। এভাবে রেফারেন্স বই ব্যবহার করতে হয়। বুঝতে পেরেছি? আফটার অল উই আর বাঙালিজ, সো আমাদেরকে পুরো বই পড়তে হবে, কিন্তু আলটিমেটলি না, রেফারেন্স বইয়ের পুরোটা পড়া লাগে না, তাহলে আপনার জীবন শেষ হয়ে যাবে। ইউ ক্যানট রিড দ্যাট। সো এই জিনিসটাকেই থিসিস বলে। থিসিসটা থাকে প্রিফেসের ভেতরে। হ্যাঁ, একটা বইয়ের থিসিস কোথায় থাকে? একটা নন ফিকশনের থিসিস কোথায় থাকে? নন ফিকশনের কথা বলছি, কিন্তু প্রবন্ধের বই আছে, যেগুলো ফিলোসফির বই আছে, এগুলো থিসিস থাকে প্রিফেসের ভেতরে। থিসিস মানে কি? মূল বক্তব্য। থিসিস কথাটা শুনলে আর অনেকের ভয় লাগে। মূল ভাব আর কি, মূল ভাবটা এই প্রিফেসের মধ্যে লেখা থাকে। দ্যাটস ওয়াই প্রিফেস পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে বইয়ের দোকানে আমাদের গেলে কি করতে হবে? প্রথমে প্রিফেস পড়তে হবে, ওখানে দাঁড়াই পড়তে হবে। দেন ইউ উইল গেট দ্য আইডিয়া যে বইটা আপনার কেনা দরকার নাকি দরকার না। এম আই ক্লিয়ার? ওকে। সো রেফারেন্সেস, সাইটেশন টু আদার রিসার্চ অ্যান্ড বিবলিওগ্রাফি এট দ্য এন্ড। যদিও আপনারা এখানে অনেকে সবাই পরীক্ষা দিতে যাবেন, তার বাইরেও যারা একাডেমির স্টুডেন্ট রয়েছেন, মানে ইউনিভার্সিটিতে পড়েন, তাদের জন্য এটা ম্যান্ডেটরি যে আপনারা যে সকল বই কনসাল্ট করবেন সেই বইয়ের সাইটেশন দেয়া, এবং বইয়ের শেষে আপনার লেখার শেষে সেটার একটা গ্রন্থ কি পঞ্জি বলে এরা নাকি, গ্রন্থপঞ্জি দেয়া, একটা বিবলিওগ্রাফি দেয়া, বইয়ের তালিকা দেয়া, যে আপনি এই বইগুলো ফলো করেছেন। ঠিক আছে? তাহলে আপনার চুরি মাপ। সো একাডেমিক রাইটিং ইজ এ কাইন্ড অফ থিফ, মানে স্টিলিং, স্টিলিং উইথ কার্টেসি। যে আপু আপনার কলমটা একটু নিতে পারি? আপু দিতে না চাইলেও আপনি নিতে পারবেন, বিকজ ইউ আর গিভিং দ্য রেফারেন্স। ওকে, বলে আমার নয় চালায় দিলাম, এই আর কি। আছে না, সিনেমাতে দেখেন না যে বন্ধুর বাইক ধার করে নিয়ে এসে নায়ক পার্ট নিচ্ছে? সো এটাই হচ্ছে আমাদের একাডেমিক রাইটিং। অন্যের লেখা আমরা ব্যবহার করতে পারবো অনায়াসে, এবং ঠিকই নিজের বলে দাবি করতে পারবো, বিকজ উই আর প্রোভাইডিং দ্য রেফারেন্সেস, রাইট? সো লিগালি উই আর সেফ। স্ট্রাকচার ভ্যারিয়েশনস, সো ডিফারেন্ট জনরাস মে হ্যাভ স্পেসিফিক রিকোয়ারমেন্টস। সো আপনাকে বুঝতে হবে ডিফারেন্ট জনরার এক এক ধরনের রিকোয়ারমেন্ট আছে। যেমন এসে এক ধরনের প্রশ্ন করে, প্যারাগ্রাফ লেখার স্টাইল আলাদা, এক এক এসের স্টাইলও আলাদা। যেমন বিসিএস এ ব্যাংকে পড়ে আর্গুমেন্টেটিভ রাইটিং, আইএলসে আছেন ওপিনিয়ন রাইটিং, এগ্রি ডিসএগ্রি, প্রবলেম সলিউশন, ডাবল কোশ্চেন, রাইট? নানা ধরনের কোশ্চেন, এবং তার লেখার স্টাইল ডিফারেন্ট, কিন্তু মূল বিষয় একই, একটা ইন্ট্রো, বডি অ্যান্ড কনক্লুশন, এটা ম্যান্ডেটরি থাকবে, বাট সেটা ডিফারেন্ট ওয়েতে আমাদেরকে লিখতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? যেহেতু বুঝাতে পেরেছি, আমরা একটা 10 মিনিটের বিরতি নিতে পারি, এবং আমরা ফিরছি বিরতির পরে। ততক্ষণ চলবে বাণিজ্যিক বিজ্ঞাপন বিরতি। আপনারা এর মধ্য দিয়ে কিছু একটা করে আসতে পারেন, অথবা ফেসবুকে যে একটু গ্যাঞ্জাম বাদায় দিয়ে আসতে পারেন যদি ভালো লাগে। মানে আমার মুড খারাপ থাকলে আমি ফেসবুকে যে কিছু একটা গ্যাঞ্জাম বাদায় দিয়ে মজাটা দেখি আর কি। লোকে এই সেই কমেন্ট করে, এগুলো বসে বসে পড়ি, এবং মাঝে মাঝে উত্তরও দিই। ওকে, সো যেটা নিয়ে কথা বলছিলাম, তাহলে আমরা বলেছি যে স্ট্রাকচার অফ একাডেমিক রাইটিং কিরকম: ইন্ট্রোডাকশন, বডি অ্যান্ড কনক্লুশন। ঠিক আছে? ইন্ট্রোতে কি থাকবে, আমরা যেটা নিয়ে আলাপ করব সেই বিষয়গুলো আমরা প্রমিস করব। বডিতে আমরা পুরো ব্যাপারটাকে ডিসকাস করব অ্যান্ড সামারাইজ করব, ঠিক আছে? এবং ইন্টারেস্টিংলি আমরা কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা করে ক্লাস পাবো। ধরেন আমরা যখন রাইটিং শিখবো তার আগে
কিভাবে ইন্ট্রো এবং কনক্লুশন লিখতে হয়, এটার জন্য আমরা সেপারেটেড ক্লাস পাবো, ঠিক আছে? যেহেতু এটা প্রত্যেকটা রাইটিংয়ে থাকবে, তাই আমাদের আলাদা করে ক্লাস করতে হবে যে ইন্ট্রো কিভাবে লিখতে হয়, ঠিক আছে? এই জন্য আমাদের আগে থেকে আজকের ক্লাসে আমরা কিছুই শিখছি না, কিন্তু রাদার আমরা পরিচিত হচ্ছি বিষয়গুলোর সাথে, টার্মগুলোর সাথে পরিচয় হওয়া, ঠিক আছে? এটার নাম কি? ইন্ট্রোডাকশনে কি কেউ ডিটেল পড়ে? আমরা ক্লাসের প্রথম ক্লাসে কি কেউ পড়েছি? কোথাও গিয়ে দেখছি যে আজকে ইন্ট্রোডাকশন পর্ব? না, ইন্ট্রোডাকশনে সবাই পরিচিত টরিচিত হয় একটু বিষয়টা জানাজানির জন্য আর কি। কোনো অফিসে চাকরি করলে ইন্ট্রোর দিনে কি করে? আপনাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে দেখায় যে এই জায়গাতে আমাদের এই আছে, এই সেকশনটা এরকম। সো লাইক দ্যাট আমরা এই জিনিসগুলো কাজ করতে হয়। সো যদি আমাদেরকে একটা একাডেমিক রাইটিং লিখতে দেয়, তাহলে আমাদের কোন কোন জায়গায় কাজ করতে হয়? সেই জায়গাটা হচ্ছে, একটা হচ্ছে থিঙ্ক। এই থিঙ্কের জায়গাটাকে বলে ব্রেন স্টর্মিং। সাপোজ আপনি একটা পত্রিকাতে আর্টিকেল লিখবেন ইন বাংলা আর ইংলিশ, অথবা আপনি অ্যাসাইনমেন্ট জমা দিবেন, অথবা আপনি রিসার্চ করবেন, তাহলে আপনাকে কোন কোন জায়গায় কাজ করতে হয়, অথবা যে কোনো কিছু সাবমিশনের ব্যাপার যেগুলো রয়েছে। পরীক্ষার হলে কিন্তু এগুলো করতে পারবো না, পরীক্ষা হলে অন্য অন্য ব্যাপার আছে, সেগুলো আমরা পরীক্ষার নেক্সট পর্বে আলোচনা করব এবং শিখবো আর কি। এখানে আমি যে বিষয়গুলো দেখছি তার বেশিরভাগই আমি শেখাবো, ঠিক আছে? জাস্ট আমরা ওভারভিউ নিচ্ছি যে কি কি জিনিস আমাদের কাজে লাগে। ফার্স্ট অফ অল, ব্রেন স্টর্মিং। ব্রেন স্টর্মিং মানে কিভাবে আইডিয়া জেনারেট করতে হয়। পরীক্ষার হলে আমরা অনেকেই দেখেছি, আমরা যখন পরীক্ষা দিই তখন একই আইডিয়া বারবার মাথার ভেতরে আসতে থাকে, ফলে নতুন কোনো আইডিয়া আমরা যোগ করতে পারি না। সেটা রাইটিং যত বড় হতে থাকে তত আইডিয়া কমতে থাকে, ঠিক আছে? আমরা একই আইডিয়ার বেশি, দেখবেন যে দুই তিনটার বেশি আইডিয়া আপনার মাথায় কোনোভাবেই আসছে না, যদিও আবার পরীক্ষা দিয়ে বেরোলে বুদ্ধির কোনো অভাব নেই, ঠিক আছে? সো এই বুদ্ধি, এটা কিছু টেকনিক আছে, যে টেকনিকগুলো আমরা ফলো করলে আমরা ইজিলি আমাদের আইডিয়াগুলো জেনারেট করতে পারবো, ঠিক আছে? এটাকে বলে ব্রেন স্টর্মিং টেকনিক্স, ঠিক আছে? যে আমরা কিভাবে আইডিয়া জেনারেট করব, যে আমরা একটা বিষয় লিখবো, সেই বিষয়ের আইডিয়াগুলো আমরা কিভাবে পাবো। সেকেন্ডলি, আমাদের যদি অ্যাসাইনমেন্ট হয়, তাহলে আমাদের একটা রিসার্চ করতে হবে। রিসার্চ যে কোনো জায়গায়, এখন গুগলে করতে পারেন, এখন জেমিনাই আসছে, এখন চ্যাট জিপিটি আছে। তবে আই উইল সাজেস্ট যে আপনারা কখনোই কোনো ধরনের রিসার্চ করতে চ্যাট জিপিটি ব্যবহার করবেন না, কারণ চ্যাট জিপিটি ফেক ইনফরমেশন জেনারেট করে। কি বলেছি? এটা হচ্ছে হিস্ট্রিক্যালি প্রুভেন যে চ্যাট জিপিটি সবসময় ফেক বিবলিওগ্রাফি ক্রিয়েট করে, মানে যেরকম পেপার নাই সেটাও সে জেনারেট করে, ঠিক আছে? সে এটা বানায় দেয়, ধরুন আপনার দরকার, আপনার সাপেক্ষে সে বানায় দিবে যে আমি অমুক জায়গা থেকে নিছি, আসলে ওই পেপার এক্সিস্টই করে না, বাস্তবে এটা কিন্তু এক্সিস্ট করে না। এটা কিন্তু আপনার মনে রাখতে হবে, যে যারা নতুন ইউজার তারা এটা জানে, কিন্তু একটা মাত্র, হ্যাঁ, চ্যাট জিপিটি কিন্তু 80% ফেক ইনফরমেশন জেনারেট করে। তো দ্যাটস ওয়াই এটাকে কখনোই কোনো রাইটিং এর জন্য আপনি ব্যবহার করবেন না। আর আই উড সাজেস্ট যে ফ্রি যেটা আছে, জেমিনাই আছে যেটা গুগলের, এটাতে 99% অ্যাকিউরেসি আছে, ঠিক আছে? কারণ আমরা এটা ব্যবহার করি। সো দ্যাটস ওয়াই ফ্রম মাই ওন এক্সপিরিয়েন্স, আপনি পারপ্লেক্সিটি যেটা রয়েছে, অথবা যেটা জেমিনাই, এই পারপ্লেক্সিটিতেও 80% অ্যাকিউরেট, বাট 20% রিস্ক ফেক জেনারেট করে, যেহেতু সেও আবার ওপেন এআই মানে চ্যাট জিপিটি ইউজ করে তার ব্যাকগ্রাউন্ডে। সো দ্যাটস ওয়াই আপনারা যদি কখনো দরকার হয়, ইউজ জেমিনাই ফ্রম গুগল, ঠিক আছে? জেমিনাই কিন্তু আমরা টাকা দেয় না, এটা বড় কোম্পানি। সো আই হ্যাভ স্পন্সর দেয় নাই, ফর ইউর ওন সিকিউরিটি, ওকে? সো আপনার যদি কোনো বিষয়ে কোনো তথ্য লাগে, ধরেন আপনি একটা বিসিএস এর কোশ্চেন সলভ করবেন, সেই কোশ্চেনের বা এসের আনসার আপনি সেখান থেকে দেখবেন, তাহলে আপনি, ডিপ সিকিউর অ্যাকাডেমি নাই, একাডেমিতে আমরা জেমিনাইকে সাজেস্ট করি, ঠিক আছে? কারণ গুগলের অলমোস্ট রিসোর্স তার কাছে আছে এবং সে ভেরিফাই করে whether it is verifiable, ওকে? এবং সে পাশে এটা দেখাবে, আপনি ক্লিক করে দেখতে পাবেন যে সবগুলোরই অ্যাকিউরেসি আছে। এটা কিন্তু আমি বলছি না, আমাদের রিসার্চ অ্যারেনাতে এই জিনিসটা ডিসকাসড, সেখান থেকে আমি সাজেস্ট করছি, ওকে? এবং ফ্রম মাই ওন এক্সপিরিয়েন্সে, যেহেতু আমি নিজে জাস্টিফাই করি যে আসলে এটা এক্সিস্ট করে কিনা। তাহলে আমি গুগলের একটু উন্নতি করে দিলাম, কিছু ইউজার বাড়ায় দিলাম। গ্রো খুব একটা ভালো না আর কি। আচ্ছা, টিচাররা কিভাবে ট্র্যাক করে? আপনারা জানেন যে একটা সফটওয়্যার আছে টার্নিটিন। সো আপনারা যখন সাবমিট করেন, আমাদের গুগল ক্লাসরুমে করবেন, তখন টার্নিটিন ওই আপনার পেপারের উপরে অটোমেটিক্যালি কমেন্ট করে দেয় যে দিস ইজ 98% কপিড, ওকে? সো আপনি যেসব জায়গা থেকে কপি করেন, সব জায়গাগুলো ওখানে মেনশন হয়, যে যে ওয়েবসাইট থেকে, যে যে বই থেকে, ওই মেনশন করে নাম লেখা থাকে কর্নারে, যে আহ, এইটা অমুক বই থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? বোঝা গেছে?
সো সবকিছু কিন্তু ইজিলি বোঝা যায় যে আপনি কোথা থেকে নিচ্ছেন। বাট এটা মজা আছে। ধরুন আপনি যদি ইংলিশের স্টুডেন্ট হন, ইফ ইউ আর প্রিপেয়ারিং ইউর সেলফ ফর পলিটিক্যাল সায়েন্স ইন বাংলাদেশ বেসিকলি, তো আপনি এরকম উল্টা রেফারেন্স ইউজ করতে পারেন। আই থিঙ্ক ইউ ওন্ট গেট কট। মানে আমি আমার লাইফে কট খাইনি। সামটাইমস আমি কি করি, বিভিন্ন কবি সাহিত্যিকের রেফারেন্স ইউজ করি যেটা আসলে এক্সিস্ট করে না, কারণ আমি তো জানি যে উনি এই বই খুলে জীবনে দেখবেন না, এবং এমন ফিলোসফারের নাম ইউজ করি যেটা নাম সবাই জানে কিন্তু পড়ে নাই, যেহেতু বাংলাদেশের লোকজনটা খুব কম পড়ে। তো বাংলাদেশের ক্ষেত্রে এটা কিছুটা 2 নম্বরই করে যায়, কিন্তু অবভিয়াসলি ডোন্ট ট্রাই ইট ইন্টারন্যাশনালি। সো এটা কিন্তু মুহূর্তে কট খাবেন। আর ক্লিয়ার? সো আমি বাংলা সাহিত্যের উত্তর যখন করি, মাঝে মধ্যে আগে ইন্টার এটা করতাম, তখন ইংরেজি সাহিত্যের লেখকদের বিভিন্ন কোটেশন মার্ক করতাম, কারণ আমি তখন জানি যে বেশিরভাগ ক্ষেত্রে এই কোটেশনগুলো কট খাবে না। আমি কাউকে ডিমিন করছি না, বাট ইট ইস খায় না আর কি, খাই নাই আমি যেহেতু আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে। কিন্তু অবভিয়াসলি ইংলিশ ক্ষেত্রে কিন্তু ইংলিশে এরকম করলে কট খাবেন। আই মিন আপনি যদি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে রেফারেন্স করেন ইংরেজিতে, তাহলে কট খাওয়ার চান্স কম আছে। আচ্ছা, এসওপির আমরা কিছু আপনাদের দিয়ে দিব কোর্সের শেষে, স্যাম্পল। সো আপনারা দেখতে পারবেন, লিখতে পারবেন, অসুবিধা নেই। ইংলিশ লিটারেচারে অবশ্যই পড়ে করতে হবে, কারণ যিনি লিটারেচার খাতা দেখবেন তিনি তো অবশ্যই লিটারেচার পড়ে এসেছেন, রাইট? সো আমি যেটা পড়ে এসেছি সেটাতে আমার সাথে 2 নম্বরই তো আপনি করতে পারবেন না। নোটস সোর্সেস, এই জন্য আপনি ইংলিশ লিটারেচারে আনসার করার সময় পলিটিক্যাল সায়েন্স ব্যবহার করতে পারেন, পলিটিক্যাল থিওরি। এটা খুব কমন ব্যাপার টু পাস দ্য এক্সাম, এবং এভাবেই আমি অনার্স লেভেল পাস করে আসছি, যেহেতু আমি ক্লাস একটু কম করতাম। সো দ্যাটস ওয়াই আমার এগুলো অ্যাডভান্টেজ দেয় মাঝে মধ্যে। সো নোটস সোর্সেস, আমরা হচ্ছে নোট টেকিং, সাইটেশন ট্র্যাকিং, এই জিনিসটা বুঝতে হবে যে আপনি যখন সাইটেশন দিচ্ছেন তখন ধরেন ফার্স্টে কি করতে হবে, রিসার্চ করতে হবে যে আমি কি কি পড়বো এটার জন্য। সাপোজ আপনি যখন বিসিএস দিতে যাচ্ছেন, আপনার যদি মনে হয় যে ইউ আর ভেরি গুড অ্যাট ইংলিশ, অর ইউ নো ইংলিশ ভেরি ওয়েল, ইট ডাজন্ট মিন দ্যাট ইউ আর গোয়িং টু পাস দ্য এক্সাম। ইভেন আই ক্যান ফেল টু ইফ আই ডোন্ট স্টাডি। কেন? কারণ আমার ওখানে ইনফরমেশনও দরকার। এমন একটা প্রশ্ন করেছে যে প্রশ্ন ইনফরমেটিভ, লাইক একসময় পদ্মা সেতু পড়ছে মনে হয় পরীক্ষায়, তো এখন এটা পিলার কত এটাও গুনতে হবে। এখন আমি যদি না জানি পিলার কত, এটা তো বিপদ না? কিছু করার নাই। এবার এটা অর্থনৈতিক বাজেট কত, এরকম নানা ধরনের কোশ্চেন মাঝে মাঝে পড়ে। এখন পরীক্ষা যদি পড়ে, তখন আমার কিন্তু পড়ালেখা জানা থাকা লাগবে। সো একাডেমির প্রধান বিষয়টা হচ্ছে আপনাকে পড়ে আসতে হবে, পড়ার কোনো অল্টারনেটিভ নাই। সো আপনার একটা রিডিং লিস্ট করতে হবে যে এই বিষয়ে আমাকে কোশ্চেন আসতে পারে। সো এই বিষয়ের যে টপিকগুলো আছে এর কোর ইনফরমেশন কোনগুলা, ঠিক আছে? কোর ইনফরমেশন, এটার জন্য আমরা যারা একটু বেশি কম্পিউটার ব্যবহার করি, তারা নোশন এআই বা নানা ধরনের নোট টেকিং সফটওয়্যার আছে। সো যারা আইপ্যাড ইউজ করেন তাদের জন্য আরো ইজি নোট টেকিং। সো সেই সকল নোট টেকিং এর ক্ষেত্রে আমরা এটা লিখে রাখতে পারি। অ্যান্ড দেন রিডিং পারপাস, অবভিয়াসলি রিড ফর পারপাস। একটা জিনিস আছে যে অবভিয়াসলি আমরা ছোটবেলাতে বেশ নন ফিকশন বেশি পড়ি, তাই না? আমরা বেশিরভাগ ফিকশন টান পড়ি। এই ফিকশন কেন পড়ি? কারণ আমরা হচ্ছে বিনোদন পেতে চাই, আমাদের সময় কাটানোর জন্য, ঠিক আছে? যখন গ্রামে ছিলাম ছোটবেলায়, যেহেতু আমার বাসায় কোনো টেলিভিশন ছিল না ওই সময়ে, তখন টিভি দেখতে গেলে বিভিন্ন অন্যজনের বাড়ি যেয়ে বসে থাকতে হতো। জানালা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখছি এককালে। সো টিভিতে তখন ওই যে ফাটাকেস্টের মুভি চলতো, ঠিক আছে? ফাটাকেস্ট, তারপর হচ্ছে রিফিউজি, সঙ্গী সাথী, এইসব ব্যাপক জনপ্রিয় মুভি ছিল। তো এই সময়ে আমরা হচ্ছে স্ক্যাটারলি এই সকল জিনিসপত্র দেখতাম, এগুলো খুব বিনোদনের একটা মাধ্যম ছিল। আহ তো এই সময় হচ্ছে সিনেমা দেখতাম অন্যজনের বাড়ি যেয়ে আর কি, হ্যাঁ, সবাই একদম গোল টোল হয়ে বসে একটা টেলিভিশনের সামনে, মাঝে মাঝে দাঁড়ায়ও দেখতে হতো কারণ জায়গা পাওয়া যেত না, জানালা থেকে দেখতে হতো কারণ পুরো রুম ভর্তি, ঠিক আছে? জানালা ধরে পিঁপড়ার কামড়ও মাঝে মাঝে খাইতে দিচ্ছে, হোয়াট এভার। তো এইটা হচ্ছে যে রিডিং ফর প্লেজার, ঠিক আছে? এই এক্সাম্পলটা হচ্ছে রিডিং ফর প্লেজার। আপনারা অনেকে এটা দেখছেন, একসময় পাখি নাটক হতো, তো গ্রামের সবাই মিলে এই কি পাখি, তারপর হচ্ছে পাখি নাটকের নামটা ভুলে গেছি, হোয়াট এভার, আর একটা কি নাটক ছিল, কিরণ মালা, সব দেখার জন্য একেবারে গ্রামের সমস্ত
কি আবাল বৃদ্ধ বনিতা সব লাইনে যেয়ে বসে থাক। আপনারা থাকছেন কিনা আমি জানি না, কারণ তখন এই জিনিসগুলো এত অ্যাভেলেবল ছিল না। এখন অনেকের হয়েছে, আমরা গরিব মানুষ, so এখন উই হ্যাভ এভরিথিং, বাট ইয়া। হ্যাঁ আমি তো দেখছি অবশ্যই, আরে সত্যি হোয়াট আ ফিলিং, রাইট? ওকে, সেগুলো 2010, না 2008, 2009, 2010-এর কাহিনী। তখন তো আরো সাদা কালো টেলিভিশন ছিল, পরে রঙিন আস্তে আস্তে আসা শুরু করছে, এলজি টেলিভিশন। ওকে, তাহলে ফোকাস রিডিং, হ্যাঁ হাতিম দেখছে, এটা হচ্ছে বিটিভিতে হতো তাই না? বৃহস্পতিবার রাতে অথবা কবে যেন একটা হতো, মঙ্গলবারে। সো এটাও লাইনে বসে দেখা লাগতো প্রতিদিন যে, রাইট, ইত্যাদি তো ঈদের পরে হতো। ম্যাকগ্রিভার দেখছি, এটাও বিটিভিতে হতো। এগুলো দেখতে অনেক কষ্ট হইতো তাই না? তো এই যে কষ্ট করে দেখা, এই জন্য মনে আছে। এখন আপনি প্রতিদিন কি দেখেন, এই মনে থাকে? আপনি 10 সেকেন্ড রিল দেখার পরে আপনি বলতে পারবেন না আপনি এত সময় কি দেখছেন। আপনি 10 সেকেন্ড রিল দেখতে যাবেন, দেখবেন যে সারা রাত পার হয়ে গেছে, বাট ইউ ডোন্ট নো যে আপনি আসলে কি দেখছেন। তার মানে ইনফরমেশন, যে জিনিসগুলো আপনি বেশি সময় দিয়ে দেখেন সেগুলো মনে থাকে। একটা জিনিস মনে রাখতে হবে, যে আপনার কাছে যদি বেশি সুযোগ থাকে, তাহলে আপনার জন্য দুর্ভাগ্য, আপনি গরিব থাকবেন সারা জীবন। সুযোগ যত বেশি সীমিত হবে, তত বেশি আপনার ফ্লাওয়ারিশ করার সুযোগ তত বাড়বে। এটা কিন্তু একটা বড় সমস্যা আর কি, মানে ওয়েলথ অফ ইনফরমেশন ইজ পভার্টি অফ নলেজ। অর্থাৎ আপনার হাতে যদি মোবাইল ফোন থাকে এবং জেমিনাই থাকে, তাহলে আপনি কখনোই জ্ঞানী হতে পারবেন না, কারণ আপনি পড়বেন না। আপনি জানেন গুগলে সার্চ দিলে চলে আসবে। এই জন্য আগের মানুষ একদম মুখস্থ তথ্য বলে দিতে পারতো। এই জন্য ব্রেন বেশি শার্প ছিল, যেহেতু এটা অনেকদিন ধরে প্র্যাকটিস করতো। এখন আস্তে আস্তে আরো কমে যাচ্ছে, লেটেন্সি বলি আমরা এটাকে। হোয়াট এভার, আমি যেটা নিয়ে কথা বলছিলাম, যে ফোকাস রিডিং কি। আপনি যখনই পড়বেন, আপনি রিলেট করবেন যে এটা আমার কি কাজে লাগবে, কারণ ইউ আর অ্যাডাল্ট লার্নার। সো আপনি যদি একটা গল্প পড়েন, এই যে ধরেন আমি গল্প পড়ি তাই না, আপনি কি ভাবেন যে এটা কোথাও কাজে লাগে না? ওয়েন এভার আই লেকচার এনিহোয়ার আউটসাইড দিস টিচিং ফ্রেম, আই ইউজ দিস কাইন্ড অফ স্টোরি। যে গল্পটা আমি পড়ি, সে গল্পটা আমি কোথাও না কোথাও আমি ব্যবহার করি। এটা কিন্তু আমার কোথাও না কোথাও কাজে লাগছে, বিকজ আই নো ইট ইজ ফোকাস রাইটিং, ফোকাস রিডিং। সো আমি যখনই যা কিছু পড়ছি, আমি ইমিডিয়েটলি এটা রিলেট করি যে অমুক দিনের অমুক সময় আমাকে এই গল্পটা ডেলিভার করা যাবে। সো হোয়াট এভার, আপনি আমার কখনো বক্তব্য দেখেছেন কিনা জানি না, লিরিক্সের উপর আমার কয়েকটা বক্তব্য আছে, সেখানে দেখবেন আমি প্রচুর গল্পের রেফারেন্স ব্যবহার করছি। কিন্তু এমন না যে ওইটা আমি আগে এখন পড়ছি, ওই সময় আমার মাথায় আসতেছে যে এই গল্পটা এটার সাথে রিলেটেবল। আরো ক্লিয়ার? এখন একজন পাগল হয়ে গেছে, আমি বোঝে না সে বোঝে না দেখছি কিনা, অবশ্যই দেখছি। শুধু তাই না, আরো কি কি যেন দেখছি, ওই যে একজন বলে পাকিস্তানি ড্রামা এখন চলতেছে, কি জিন্দেগি হেতু, তো এটা ব্যাপক জনপ্রিয় ধরেন এখন। তো এর আগে যত সিনেমা আছে, আমার কাছে পাকিস্তানি একটা ড্রামাই ভালো লাগছে, সেটা হচ্ছে পারিজাত। ইফ ইউ হ্যাভ এনি চান্স টু সি, ওয়াচ, ইউ ক্যান ওয়াচ দ্যাট, পারিজাত বলে, হ্যাঁ। অসাধারণ এটা, আমার কাছে মনে হয়েছে ইউ শুড ওয়াচ ইট ইফ ইউ ওয়ান্ট টু লার্ন পোয়েট্রি আর কি, রাইট? হোয়াট এভার, তাহলে ফোকাস রাইটিং কিভাবে ডেভেলপড হয়, আমি একটা বই দেখাই। ধরেন তাদের কাছে কি আছে, কিছুই তো নাই। সো আপাতত আমার হাতে একটা ছোট্ট বই আছে, বড় বই নাই, এই জন্য ছোট বই দেখাচ্ছি, কারণ উঠতে হবে এখান থেকে বই নিতে গেলে। দেখা যায়। কিছু লোকজন আমাকে গালি দিয়ে বলবে, "এই পাকিস্তানের, ইনি কিন্তু পাকিস্তানের রাইটার না, উর্দু সাহিত্যের লেখক, ইন্ডিয়ায় বাড়ি ছিল।" তাই বলে আমি ইন্ডিয়ার দালালও না কিন্তু। এই যে নাম হচ্ছে মির্জা গালিব। ধরেন এই বইটা, আপনি একটা খেয়াল করবেন, বইয়ের দুই পাশে দেখবেন স্পেস দেয়া থাকে। এই যে পাতাটা আছে না, এই পাতার উপরে জায়গা দেয়া থাকে, এই সাইডে জায়গা দেয়া থাকে, এই সাইডে জায়গা থাকে থাকে, এবং এখানে স্পেস দেয়া থাকে। এখন আপনি যদি একটু চিন্তা করেন যে আপনি একটু স্পেসটা নিচে নামায় দেবেন,
তাই না? বইয়ের যে চারপাশে জায়গা থাকে মার্জিন, রাইট, এই মার্জিনটা যদি একটু কমায় দেওয়া যেত তাহলে কি হতো? মার্জিন কমায় দেওয়া থাকলে কি হতো? বইয়ের খরচ কমে যেত। তাহলে মার্জিনটা কেন দিয়েছে? বিকজ আপনি জেমস জয়েস বা আপনি যে কোনো বিখ্যাত লেখকের বই পড়বেন, তাদের পড়া বইগুলো দেখবেন, তারা প্রচুর নোট করে। সো ধরেন আপনার একটা আইডিয়া পড়তে পড়তে ভালো লাগলো না, ধরেন এখানে একটা প্যাসেজ আছে, এটা দেখে মনে হলো যে এটা বিশ্বাসযোগ্য নয়, তখন এইটার কর্নারে আপনি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখবেন। আপনার ধরেন মনে হলো এইটা আপনার কাজে লাগবে, তাহলে এখানে লিখবেন যে এটা কোটেবল, কিউ, এগুলোর অনেক সূত্র আছে, অনেকভাবে দেওয়া যায়। তো এক একজন এক এক নোট ব্যবহার করে আপনি এটা গুগল করতে পারেন যে কিভাবে বুকে নোট করতে হয়। সবকিছু শেখার আছে, ঠিক আছে? বইয়ে নোট করতে হয় এটারও পদ্ধতি আছে, যে এই চিহ্ন দিয়ে এটা নোট করতে হয়। তারপর আপনার যদি এখানে কোনো কিছু কন্ট্রাডিকশন থাকে তাহলে এখানে লিখে রাখতে হবে। তো এইভাবেই আসলে বই পড়তে হয়। আপনি 4টা বই পড়েন, 4টে ভাবে পড়েন, আপনাকে লট পড়তে হবে না। বুঝাতে পেরেছি? তাহলে বইয়ের পাশে কেন মার্জিন খালি থাকে? কেন মার্জিন খোলা থাকে? কারণ নোট টেকিং এর জন্য। ফলে আপনি যখনই পড়বেন, ইমিডিয়েটলি অবশ্যই বই নোট করবেন। এবং এটা মনে রাখবেন যে কিছু লোকজন আছে যারা বইটাকে গুছিয়ে রাখে, চকচক তক করতেছে। তো বই চকচক তক করলে মনে রাখবেন ওই বই একদিন কেজিতে বিক্রি হবে, ঠিক আছে? আপনার পোলাপান হইলে তারা আর বই পড়বে না, এটা রিয়েল কেস। বুদ্ধিজীবীদের ছেলেপেলেগুলো কেউ বুদ্ধিজীবী হয় নাই। তো যার কারণে এই বই একদিন কেজিতে ঝালমুড়ির দোকানে বিক্রি হবে। সো বেস্ট রিডার তারা যাদের বই পড়ার পরে ওই বইয়ের অস্তিত্ব থাকে না, মানে ছিঁড়ে গুঁড়ে অবস্থা শেষ। সো দ্যাটস এ কোনো বাচ্চা বই ছিল লাইক ইট, বাট পড়তে পড়তে শিখতে হবে। এম আই ক্লিয়ার? সো বই গুছিয়ে রেখে অবশ্যই সেটার হাইয়েস্ট বেনিফিট নিতে হবে। বই যদি না দেখান, বই কেনার দরকার নেই, বাবা তুমি পিডিএফ পড়ো। দেন মেক নোটস। আলাদা নোট করলে এটা একদিন হারায় যাবে। সো বইয়ের সাথে সবসময় নোট করে রাখতে হবে, যাতে করে পরবর্তী প্রজন্ম কেউ পড়লে ওই নোটটাও পায়। হোয়াট এভার, মেক নোটস। ইনফরমেশন এক্সট্রাকশন। ধরেন আজকে যদি আপনার কাছে একটা শামসুর রহমানের বই দেওয়া হয়, মানে শামসুর রহমান পড়ছে এমন বই, আর তার পাতায় পাতায় শামসুর রহমানের নোট দেওয়া আছে, কেমন লাগবে পড়তে? ভালো লাগবে না? তো দিস ইজ দ্য ফ্যাক্ট। যার ভালো লাগবে না সে তার বই পড়ার দরকার নেই, আপনি ঘুমান। সো মেক নোটস, ইনফরমেশন এক্সট্রাকশন। যখনই আপনি কোনো জায়গা থেকে কোনো প্যাসেজ পাবেন যেটা আপনার রিলেটেবল, ধরেন আপনি বিসিএস এ ব্যবহার করবেন, এখন আপনাকে যেটা করতে হয়, সেটা কি করতে হয়? ওই বই আবার খুলবেন, খুলে তারপর প্যাসেজ খুঁজবেন, খুঁজে বের করবেন, তারপর তো। সো যেটা হবে সেটা হচ্ছে, যদি এমন কোনো প্যাসেজ বা লাইন আপনার পছন্দ হয় যেটা আপনি পরে ইউজ করতে চান, তাহলে অবশ্যই সেটা কোনো নোট টেকিং অ্যাপে, এখন মোবাইল ফোন যেহেতু আছে, এখন কিন্তু স্ক্যান করা যায়। আই মিন ওই আপনি সাথে সাথে কোটেশনটা স্ক্যান করে এক্সট্রাক্ট করে ফেলতে পারবেন, তাই না? মানে ছবি থেকে টেক্সটে রূপান্তর করা যায়। তো ছবি তুলে আপনি টেক্সটে রূপান্তর করে ওই নোটে রেখে দিবেন। এবং শুধু রাখলেই হবে না, রাখার সাথে সাথে বইয়ের পেজ নাম্বার, রাইটার নাম্বার এটা অবশ্যই লিখে রাখবেন, এবং এডিশন নাম্বার, যাতে পরবর্তীতে জীবনে কখনো কাজে লাগলে আপনি বই থেকে আরেকবার দেখে নিতে পারেন। এম আই ক্লিয়ার? অনেকেই নোট করে রাখে কিন্তু বুক নাম্বার অ্যান্ড পেজ নাম্বার লিখে রাখে না। যখনই আপনি পত্রিকা থেকে নোট করবেন, অবশ্যই পেজ নাম্বার অ্যান্ড ডেট লিখে রাখবেন। এবং আর্টিকেলের নাম যদি সম্ভব হয়, অনেক বেশি তথ্য নিলে আর্টিকেলের নাম লিখে রাখবেন। কেন? কারণ ভবিষ্যতে যদি আবার কখনো আপনার প্রয়োজন পড়ে, তাহলে গুগলে সার্চ দিলে ইমিডিয়েটলি পুরোটা চলে আসবে। আর ইউ ক্লিয়ার? তো একটু বুদ্ধি না হলে কিন্তু, বেশি চালাক হলে ধরা খাবেন। তখন অনেকের সাথে এটা হয়, পরে আর খুঁজে পায় না যে কোত্থেকে এটা নিছে সে। বুঝে গেল? সো ওয়েন এভার ইউ টেক এনিথিং ফ্রম এনিওয়ান, জাস্ট এটা লিখে রাখেন যে অমুক জায়গা থেকে এটা নিছি আর কি। মানে এটা হিসাবের খাতার মতো, অমুককে এত টাকা দিলাম, এত টাকা নিলাম। ঠিক আছে? আমার এক বন্ধু আছে, সে কাউরে 5 টাকা দিলেও সে মোবাইলে লিখে রাখে, তার একটা নোট আছে। পরে সে আবার ওইটা দেখায়, সে আবার একদম হিসেব করে 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 এটা। ওকে? দেন হচ্ছে নোট সোর্সেস। এটাকে আমরা বলছি এই যে সোর্স মেনশন করা। এটা কিন্তু অবশ্যই যারা বিসিএস ক্যান্ডিডেট আছেন, ব্যাংকের ক্যান্ডিডেট আছেন, যখনই কোথা থেকে ইনফরমেশন আপনি রেখে দিবেন রাইটিং এর জন্য,
অবশ্যই এটা লিখে রাখবেন, যাতে করে পরীক্ষার সময় আপনার যদি মনে হয় পরীক্ষার আগে, তখন আপনি আবার আর্টিকেলটা খুলে একবার পড়ে নিতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনার কাছে শুধু ইনফরমেশন ওই এক লাইনই থাকবে, আর কিছুই থাকবে না। এটা কিন্তু রিস্কি। দেন ডিসাইড কন্টেন্ট, এরপরে আপনি কন্টেন্ট সিলেকশন করবেন। অনেকগুলো পড়ার পরে আপনি কি লিখবেন সেটা এখান থেকে সিলেকশন করবেন। সিলেকশনের পরে কয়টা পয়েন্ট আলোচনা করবেন, যেটা আমরা বুলেট পয়েন্ট আকারে লিখি, ওই বুলেটগুলোকে আমরা সিলেকশন পয়েন্ট বলি। সো আপনারা কন্টেন্ট সিলেকশন করবেন, আমি এটা দেখিয়ে দিব কিভাবে সিলেক্ট করতে হয়। দেন অর্গানাইজ করবেন, মানে কোনটা আগে কোনটা পরে, মানে কোনটা আপনি আগে আলোচনা করবেন কোনটা পরে। তারপর আমরা আমাদের প্রথম লেখাটা লিখব, রাইটিং ফার্স্ট ড্রাফট ফলোইং একাডেমিক স্টাইল। দেন হচ্ছে রিড ক্রিটিক্যালি, সেলফ অ্যাসেসমেন্ট। রাইটিংয়ে সেলফ অ্যাসেসমেন্ট ডেভেলপ করার সবচেয়ে বড় পদ্ধতি হচ্ছে পিয়ার রাইটিং পদ্ধতি। অর্থাৎ টিচারের চেয়ে সবচেয়ে বেশি ভালো হয় যদি কোনো রাইটিংয়ে আপনার যে ক্লাসমেট, মানে আপনার সাথে যে পড়ছে, তার একটা কমেন্ট্রি আপনি নিতে পারেন। সেটা ভালো স্টুডেন্ট হতে হবে এমন না, ইউ ক্যান এক্সচেঞ্জ ইউর পেপার। কিন্তু আমাদের অনলাইন কোর্সে এটা পসিবল না, কারণ এখানে অনেক ঘটনাই ঘটে। সো আজকে ক্লাসে একজন অ্যাবসেন্ট আছে, তার পিয়ার যদি না থাকে, আমরা একসময় চেয়েছিলাম যে পিয়ার সিস্টেম করার। এই পিয়ার কিন্তু ইলেকশনের পিয়ার না, পিয়ার মানে জোড় আর কি, এক জোড়া একসাথে খাতা সাবমিট করবে। সো তারা দুজন এক্সচেঞ্জ করে নিজেদের খাতায় কমেন্ট্রি অ্যাড করতে পারবে যে তোমার এই জায়গায় সমস্যা, ইউ ক্যান ওয়ার্ক উইথ দ্যাট। দুজন দুজনকে কমেন্ট্রি দিল। সো এটা একটা বেস্ট। আর এটা যদি না হয় নিজেই নিজেকে ক্রিটিক্যালি পড়া, তবে আমরা আমরা সবসময় সাজেস্ট করি অবশ্যই আপনার একজন পিয়ার, মানে যে একসাথে কোর্স করছে, তার থেকে আপনি একটা কমেন্ট্রি নিতে পারেন বিফোর সাবমিটিং দ্য পেপার। এবার কমেন্ট্রি নেওয়ার পরে ইউ ক্যান রিভাইজ যে ওকে আমার এই জায়গাতে আমি কাজ করলাম। দেন ইউ ক্যান রাইট দ্য ফাইনাল ড্রাফট, মানে ফাইনাল আপনি লেখা লিখবেন। ফাইনাল পলিশ, পলিশ না কিন্তু, ঠিক আছে, পালিশও না। সো ইট ইজ পলিশ অ্যান্ড দেন কম্পাইল বিবলিওগ্রাফ। সো আপনার যদি কোনো রেফারেন্স থাকে, ইফ ইউ ওয়ান্ট টু মেনশন, যদি যেহেতু পরীক্ষার খাতায় রেফারেন্স লাগবে না, বাট যারা অ্যাসাইনমেন্ট জমা দিবেন তাদের তো অবশ্যই রেফারেন্স দিতে হবে। দ্যাটস ওয়াই আপনাকে দেন রেফারেন্স ইউজ করতে হবে। অ্যান্ড আমরা এটা আপনাকে শেখাবো যে কিভাবে রেফারেন্স দিতে হয়। আহ, ঠিক আছে, এমএলএ আছে। সো আপনারা যে যেটা ব্যবহার করেন, আমরা দুইটা শেখাবো। একটা শিখলেই হবে আর কি, বাকিগুলো ইজি। অথবা অনলাইনে আমি দেখিয়ে দিব যে এখান থেকে আপনি সাইটেশন সিস্টেম করতে পারবেন। রাইট, এপিএ এবং এমএলএ এই দুটো করে দিব। ঠিক আছে, এই দুটাই হচ্ছে মোস্টলি ইউজ করা হয়। ওকে, দেন দেয়ার কামস রাইটিং এফেক্টিভ ইন্ট্রোডাকশন। কিভাবে একটা ইন্ট্রোডাকশন লিখতে হয়। ঠিক আছে, আমাদের পেজ কি চেঞ্জ হয়েছে? মানে আমরা আগে সেই পেজ দেখতে পাচ্ছি নাকি নতুন কোনো পেজ? নতুন পেজ দেখতে পাই? ওকে, সুন্দর না দেখতে নাকি, চকচক করছে? ঠিক আছে, দ্য আর্ট অফ বিগিনিং। এটা নিয়ে আমি অলরেডি আই হ্যাভ টেকেন a class online. You can watch that from my page, but yet I'm going to talk about this. Uh, the art of beginning, how to write an introduction, how to write a beginning. So কিভাবে লিখতে হয়? I shall begin far away from me, for no one should tell the story of his life who hasn't the patience to say a word or two about at least half of his grandparents before plunging into his existence. ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে স্মার্ট বোর্ডের জন্য এটা ডিজাইন করা, ইটস নট ফর ইট। ঠিক আছে, এটা নিয়ে আমরা আবার রাইটিং ক্লাসে আলাপ করব, মানে এটার উপর একটা ডিটেল ক্লাস হবে। সো সেই ক্লাসে আমরা এই শীটটা পড়বো। ইয়েট আমি আরেকবার এটা রিমাইন্ড করে দিলাম যে ইন্ট্রোডাকশন হচ্ছে যে হোয়াট। আগের পেজ থেকে দেখা যায় নাকি নিউ? আই মিন আই হ্যাভ চেঞ্জ দ্য পেজ। ওকে, সো আমরা নতুন করে এটা পড়বো, অসুবিধা নেই। ধরেন আপনাকে পরীক্ষায় প্রশ্ন করলো, যে প্রশ্নটা হচ্ছে যে
লেডি ম্যাকবেথ ম্যাকবেথকে কিভাবে কিং হতে সাহায্য করেছিল? এটা একটা ইংলিশ লিটারেচার প্রশ্ন। উইলিয়াম শেক্সপিয়ারের আহ, বিখ্যাত ট্রাজেডি ম্যাকবেথ থেকে নেওয়া হয়েছে। এটা জাস্ট হচ্ছে যে এনি কাইন্ড অফ রাইটিং এর জন্য সেম। তো আমরা উদাহরণ হিসেবে এটা দিলাম। কেন দিলাম? এটা ঢাকা ইউনিভার্সিটি প্রোভাইড করেছে, যে এক্সাম্পলটা দেওয়া আছে। কিন্তু অবভিয়াসলি এটা আমরা বইয়ে ব্যবহার করতে পারবো না, যেহেতু আমাদের অথরিটি নাই। সাইটেশন দিলেও ব্যবহার করতে পারবো না, কারণ এটা টেকনিক্যাল কাইন্ড অফ এক্সাম্পল। সো ইউনিভার্সিটি রিটেন পারমিশন লাগবে। দ্যাটস ওয়াই আমরা এখানে ব্যবহার করতে পারবো ইন ক্লাস, বাট আমাদের বইয়ে এটা থাকবে না। দিস এক্সাম্পল বইয়ে যেটা থাকবে সেটা আমি আগামী ক্লাসে পড়াবো। জাস্ট এক্সাম্পল হিসেবে দিলাম ক্রেডিবিলিটির জন্য, ইউনো। সো আমরা কেন একটা ইন্ট্রোডাকশন লিখি? ইন্ট্রোডাকশন কি? এ গুড ইমপ্রেশন অন রিডার, যিনি পড়বেন। রিডার বলতে এখানে এক্সামিনার। ইন্ডিকেট স্ট্রাকচার অফ রাইটিং। আমরা স্ট্রাকচার অফ রাইটিং মানে আমরা লেখাটা কিভাবে লিখছি, whether it is an argumentative essay or uh, is it a descriptive essay, or is it uh, expository, or any kind of cause and effect. সো আমি কি ধরনের লেখা লিখছি? এটা কি একটা প্যারাগ্রাফ, নাকি এটা ডিজার্টেশন? ডিজার্টেশনে কি থাকে? ডিজার্টেশনে থাকে ইন্ট্রোডাকশনের জায়গায় অ্যাবস্ট্রাক্ট থাকে। ঠিক আছে, একই জিনিস কিন্তু সেম থিং, ডিফারেন্ট নেম আর কি। প্যারাগ্রাফে থাকে টপিক সেন্টেন্স, বাট নেমটা ডিফারেন্ট হলেও কর্ম কি একই। নাম পাল্টালে কি আর চরিত্র পাল্টায়? ঠিক আছে। সো কিভাবে একটা ইন্ট্রোডাকশন লিখতে হয় জাস্ট আমরা এক্সাম্পল দেখি। ইন্ট্রোডাকশন একটা জেনারেল স্টেটমেন্ট দিয়ে শুরু হয়। তবুও আমি রিকমেন্ড করব যে আমি যে ভিডিওটা আপলোড করেছি ইন্ট্রোডাকশনের উপরে, ইউটিউবে আছে, ফেসবুকেও দিয়েছি, আমাদের যে শামীম ইনসাইট পেজ আছে, অবশ্যই ভিডিওটা দেখে আসবেন, কারণ আমরা ডিটেলে এটা পরে ক্লাস করব। ঠিক আছে, একদম ডিটেলে, মানে আমরা লেখা শিখবো আর কি, ধাপে ধাপে, যে কিভাবে ইন্ট্রোটা আমরা লিখবো আর কি, যে কোনো ধরনের রাইটিং এ আর কি। সুতরাং সেটা বড় ক্লাস হবে, একটা ক্লাসই হবে। সো একটা এক্সাম্পল নেই, যে একটা জেনারেল দূর থেকে শুরু হয়। ঠিক আছে, ফানেল জিনিসটা তো বোঝেন, রাইট? এটা হচ্ছে ফানেল। এটা ফানেল দেখছেন না আপনারা? এই যে চিত্রটা দেখেন, দেখা যায়। সাধারণত তেল বা পানি ঢালতে এটা ব্যবহার করা হয়, বড় পাত্র থেকে ছোট পাত্রে এটা ব্যবহার করা হয়। সো ফানেলে পানিটা কিভাবে পড়ে? এখানে একটা এখানে একটা বেশি মাত্রায় ঢালা হয়, কারণ যে পাত্র থেকে আমরা ঢালি সাধারণত সেটা বড় হয়, তাই না? দেন আমরা ছোট পাত্রে এটা প্রবেশ করাই, তার মানে একটা দূর থেকে শুরু হয়। আগে আমরা একটা ডিটেল আলাপ করি, দেন আস্তে আস্তে আমাদের মূল প্রসঙ্গে চলে আসি। ঠিক আছে। ধরেন আপনাকে কেউ নক দিল, ঠিক আছে, 20 বছর পরে নক দিছে আপনার কোনো বন্ধু। সাধারণত 20 বছর পরে নক দিয়ে সে প্রথমে কি বলবে? দোস্ত কেমন আছিস, শরীর ভালো, বাড়িতে বউ ভালো আছে, বলার পরে বলেন তো কি বলবে? সামটাইমস, যে এটা কি, এটা বিপদে পড়ছি, ক্যান ইউ সেন্ড মি সাম মানি? তো তার মানে হচ্ছে যে উই স্টার্ট we start from a funnel and then come to the conclusion, to the main point. ঠিক আছে। আর যারা বিয়ে করছেন তারা তো জানেনই যে এটা কোনো একটা ঘ্যান ঘ্যান শুরু হবে। তো ঘ্যান ঘ্যান একটা মূল উদ্দেশ্য শেষে আছে, সেটা প্রথমেই বলা হবে না। প্রথমেই এটা কোনো একটা কাহিনী শুরু হবে। তো সেই কাহিনী থেকে আস্তে আস্তে মূল কথা বলতে অনেক খরচা হয়ে যাবে। সো এই যে মূল কথা বলা হয়, এই মূল কথাটাকেই বলে থিসিস স্টেটমেন্ট। কিন্তু শুরু হয় হচ্ছে ঘ্যান ঘ্যান প্যান প্যান দিয়ে, মানে বাস্তব জীবন থেকে এক্সাম্পল দিলাম আর কি। কারোর আবার কষ্টও লেগে যেতে পারে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বাট এটা হচ্ছে বিষয়। ঠিক আছে। তাহলে একটা ইন্ট্রোডাকশন শুরু হয় কি দিয়ে? একটা জেনারেল স্টেটমেন্ট দিয়ে, মানে একটা ঘ্যান ঘ্যান প্যান প্যান দিয়ে। হাই, কেমন আছো? ভালো আছি। ওই যে তাহারির একটা এক্সাম্পল আছে না, কি যেন বলে, ফেসবুকে কি করে পরিচয় হয়। সো লাইক দ্যাট। দেন ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। ঠিক আছে। তারপর কি? একটা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দেয় ওই বিষয় সম্পর্কে, যে পেছনে কি কি ঘটছে। তারপর আস্তে আস্তে ন্যারোয়িং ফোকাস,
ধরুন ফানেলটা আমরা বুঝাচ্ছি, এটা হচ্ছে ফানেলের যে নল থাকে, নল তো বোঝেন নাকি? এটাকে কি বলে, হোয়াটএভার। সো এই নলটা হচ্ছে এই নলে প্রথমে থাকবে জেনারেল স্টেটমেন্ট, একটু বড় থাকবে, আস্তে আস্তে এটা চিকন হতে শুরু করবে, দেন ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, ন্যারোয়িং ফোকাস, অ্যান্ড দেন আমাদের মূল কথা। মূল কথা মানে আমরা মূল কি বিষয়ে আলাপ করবো, আমাদের মূল যে প্রশ্ন, পরীক্ষায় ঠিক যে প্রশ্নটা পড়েছে ওটার এক্স্যাক্ট আনসার, এটাকে আমরা বলি মূল ভাব। সো এক্স্যাক্ট আনসারটা একবারে দিতে হবে, এক লাইনের ভেতরে পুরো উত্তর থাকতে হবে। সো পরীক্ষায় প্রশ্ন করেছে যে লেডি ম্যাকবেথ কিভাবে ম্যাকবেথকে রাজা হতে সাহায্য করেছিল, তা আমাদের উত্তর দিতে হবে এভাবে রাজা হতে সাহায্য করেছিল, রাইট? এক লাইনে তো বলে দেওয়া যায়। সেই এক লাইনে যে উত্তরটা দেওয়া যায়, সেই এক লাইনের কথাটাকেই আমরা বলি স্পেসিফিক থিসিস স্টেটমেন্ট। তো আমাদের প্রশ্ন আসছে ম্যাকবেথ নিয়ে, আমরা শুরু করবো একটু দূর থেকে, আগে নানা দাদির গল্প বলে আসবো, ঠিক আছে? সো আমরা নেক্সট ক্লাসে এটা আলাপ করবো কিভাবে লিখতে হয়, জাস্ট এক্সাম্পল। সো উইলিয়াম শেক্সপিয়ার প্রশ্ন পড়ছে কি নিয়ে, লেডি ম্যাকবেথ নিয়ে, আর আমরা শুরু করছি দেন কই দিয়ে? উইলিয়াম শেক্সপিয়ার is the greatest playwright in the world. One of the most striking characters in William Shakespeare's tragedy Macbeth is Lady Macbeth. তো শেক্সপিয়ার এর উচ্চারণটা একটু দেখেন, হ্যাঁ, অনেকে উল্টাপাল্টা উচ্চারণ করে। So don't do that. She is just as ambitious as Macbeth, but it is not only her ambition, also her determination and lack of morality. দেখেন, it is not only her ambition, প্রথম পয়েন্ট, her ambition. দ্বিতীয় পয়েন্ট, her determination. তৃতীয় পয়েন্ট, lack of morality. তাহলে উত্তর কয়টা পেয়েছি আমরা? That helps Macbeth become king. খুব ভালো করে দেখেন, আমাদের কোশ্চেন ছিল কিভাবে লেডি ম্যাকবেথ ম্যাকবেথকে কিং হতে সাহায্য করেছিল, আমরা উত্তর দিয়েছি কয়টা পয়েন্টে? 3 মেইন পয়েন্টস অ্যাট দ্য সেম লাইন। দিস লাইন ইজ কল্ড থিসিস স্টেটমেন্ট। বুঝতে পেরেছি? নাম শুনে বিরাট কঠিন লাগতেছিল, তাই না? আহামরি কিছুই না। তার মানে আমরা যদি প্যারাগ্রাফ লিখি, এবার বডি প্যারাগ্রাফ কিভাবে লিখতে হবে বলেন তো? প্রথম প্যারাগ্রাফটা হবে হার অ্যাম্বিশন গুলো কি কি ছিল, কিভাবে তার অ্যাম্বিশন গুলো প্রকাশ পেয়েছিল, মানে কি কি কোটেশন আছে, যেহেতু এটা লিটারেচারের কোশ্চেন। সো অ্যাম্বিশনের কথাটা নিয়ে প্রথম প্যারাগ্রাফটা হবে। দ্বিতীয় প্যারাগ্রাফ কিসের উপর হবে? তার ডিটারমিনেশনের উপরে। এবং তৃতীয় প্যারাগ্রাফ কিসের উপরে হবে? ল্যাক অফ মোরালিটির উপরে। বোঝা গেল? তাহলে এটাকে বলে হচ্ছে আউটলাইন, অর্থাৎ গঠন আর কি। পুরা জিনিসটা আমরা কি করবো, এটার একটা সার সংক্ষেপ আমরা একটা চিত্র দেখাই দিলাম। এখন একটা মজার বিষয় আছে, ধরেন আপনার এসে লেখার সময় আপনি প্রথম প্যারাগ্রাফটা লিখছেন ল্যাক অফ মোরালিটি, উইল ইট বি ওকে? নো, অনেকেই মাতব্বরি করে করবে, বাট আনফর্চুনেটলি একাডেমিক রাইটিং ইজ কাইন্ড অফ টু রেস্ট্রিকটিভ অ্যান্ড টু স্ট্রিক্ট। এখানে যে সিকোয়েন্স আপনি মেনটেন করবেন, আপনাকে ওই সিকোয়েন্সে লেখাটা ক্যারি অন করতে হবে, এবং আপনাকে বিরাট কিছু লিখতে হবে না, কিন্তু আপনি যদি মানে কনসাইজলি মূল বিষয় সবই আলোচনা করতে পারেন, ইউল গেট ফুল মার্কস। আই মিন 9 out of 10। এটা খুব ইন্টারেস্টিং। এই জন্য ইউনিভার্সিটি দেখবেন অনেকে 4 out of 4 পাচ্ছে। আর অনেকের মাথায় প্রশ্ন জাগতে পারে, ভাই ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে 4 পাইছে, এটা কেমনে সম্ভব? তাই না? তো কেমনে পাইলো? কারণ একাডেমিক জগতে এক্সাক্ট আনসারটাই মূল কথা, আপনি প্রশ্ন বুঝেছেন কিনা এবং এক্স্যাক্টলি আনসার করতে পারছেন কিনা। ইফ ইউর আনসার অ্যান্ড গ্রামার ইজ কারেক্ট, ইউ উইল গেট ফুল মার্কস। এটাই খুব মজা। বাট আমরা স্কুল কলেজে এই জিনিসটা অভ্যস্ত নয়, আমরা খুব ভালো লিখলেও টিচার ইচ্ছা করে 7 দেয়, যাতে করে সে বুঝাইতে পারে যে আমি বিরাট বড় শিক্ষক। এটা অনেক পাবলিক ইউনিভার্সিটিতে ঘটে, বাট প্রাইভেটে বা এখন আমার ইউনিভার্সিটি চেঞ্জ হয়েছে, ঢাকা ভার্সিটিতে এখন নাম্বার দেয় ভালো। আমাদের ইংলিশ টিচার মার্কস দেয় ভাই, সব জায়গায় দেয় অলমোস্ট, কিন্তু ন্যাশনাল হচ্ছে দুর্ভাগা। তাদের আর কি বলবো, তাদের সাথে অনেক অন্যায় অত্যাচার, দেশটাই তো একটা বৈষম্যের উপর দাঁড়ায় আছে। সবচেয়ে বেশি অন্যায় মনে হয় এদের উপরেই হয়। আরেকটা ইউনিভার্সিটি আছে, কলকাতা ইউনিভার্সিটি, সেখানে হচ্ছে যে নাম্বার শুরুই হয় মানে 5 দিয়ে, 10-এর ভেতরে। ঠিক আছে?
কোনো টিচার যদি কারো ফেল করাইতে পারে সে গর্ববোধ করে যে আমার কোর্সে এতজন স্টুডেন্ট ফেল করছে। এইটা কলকাতার হিস্ট্রি, মানে সেখানে সবচেয়ে কম সিজিপিএ আসে, বা 2.7 পাইলেও লোকে বলে যে আরে ইজ কলকাতা ইউনিভার্সিটি গ্রাজুয়েট, 2.7 পাইছে, বিরাট ভালো স্টুডেন্ট। এক ক্লাস সেকেন্ড ক্লাস পাইলেও ফুলের মালা দিতে, তাই না? ওই আমাদের মতো অবস্থায় এনে বাংলাদেশেও আগে কিছু ছিল, এখন আস্তে আস্তে ভালো হয়েছে। ওকে, সো একাডেমিক রাইটিং এর নিয়মটা হচ্ছে, আপনি যদি বিসিএস বা ব্যাংক কোনো এক্সামে দেখবেন অনেকেই ইংরেজিতে অনেক বেশি মার্কস পেয়েছে। কেন পেয়েছে? কারণ তারা টু দ্য পয়েন্ট আনসার করেছে। ইট ডাজন্ট ম্যাটার দ্যাট আপনি কতটুকু লিখেছেন। ওটা ক্লাসের ব্রেকে দিয়েছিলাম আপু, ভিডিওটা আপনি আমাদের পেজে পাবেন। শামীম ইনসাইড বলে একটা পেজ আছে মনে হয় আমাদের পেজের, ভিডিও সেকশনে গেলে আপনি ভিডিওটা পেয়ে যাবেন। ওকে, ঠিক আছে। দেন আমরা কিভাবে একটা কনক্লুশন লিখবো। কনক্লুশন কিভাবে কাজ করে? কনক্লুশন হচ্ছে সিগন্যাল কমপ্লিশন অফ রাইটিং। লোকজনকে জানায়া দেয় বাবা লেখাটা শেষ হওয়ার পথে, আমরা বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। এই যে কথাটা কই আমরা, এটাই হচ্ছে কনক্লুশন। এটা কি করে? সামারাইজ মেইন পয়েন্টস। এটা মূল ব্যাপারটাকে সামারাইজ করে। কারণ হচ্ছে দ্য লাস্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। আই মিন, প্রত্যেকের বিরাট লাফালাফি করে প্রেম করতে যায়, কিন্তু সবাই প্রেম টিকা রাখতে পারে না। যেমন আমার মতো বুদ্ধিজীবী কঠিন ছায়া হয়ে গেছে এককালে। তো এটা হচ্ছে যে ব্যাপার, আপনার লাস্ট ইমপ্রেশন কতটা ইম্পর্টেন্ট সেটা ম্যাটার করে। ঠিক আছে? তো লাস্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন অফ ইউর লাইফ। কারণ হচ্ছে যে আপনি মৃত্যুর আগ পর্যন্ত আপনার সম্মান কতটুকু ধরে রাখতে পারছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। ধরেন আপনি সারা জীবন বিরাট ভালো কাজ করছেন, যাওয়ার আগে একটা কট খায় গেলেন, তারপর আপনার কি অবস্থা হবে? জানাজা পড়তেও কেউ যাইতে চাবে না। আর ক্লিয়ার? আর সারা জীবন খারাপ কাজ করছেন, মারা যাওয়ার আগে একটা ভালো কাজ করছেন, বিরাট ভালো কাজ, লোকে কিন্তু টোটালি they will remind the last impression. So that's why conclusion সবসময় বেস লিখতে হবে। ওকে, তাহলে সামারাইজ মেইন পয়েন্টস। একজন লিখছে এই জন্য স্যার স্ট্যাটাস দেয় কি, আমি বুঝলাম না ভাই। আমি এটার কথা করছি যেটা, সেটা হচ্ছে 7 বছর আগের ঘটনা। সো এটার সাথে এখন রিলেটেবল কিছু নাই। সামারাইজ মেইন পয়েন্টস। তো কমেন্ট অন ইমপ্লিকেশনস। কমেন্ট অন ইমপ্লিকেশনস। আমাদের যদি এমন কোনো বাধা উৎপন্ন হয়, যদি আমাদের প্রবলেম সলিউশন এসে পড়ে, মানে আপনার কাছে জিজ্ঞাসা করলো যে এখানে একটা কি কি সমস্যা আছে, তাহলে আপনাকে সমস্যা নিয়ে আলোচনা করতে হবে। যেমন অনেকেই কোশ্চেন বোঝে না, পরীক্ষায় যদি পড়ে প্রবলেমস অফ ট্রাফিক জ্যাম, তার মানে হচ্ছে ট্রাফিক জ্যামের সমস্যাগুলো কি কি। ধরেন কজ অফ ট্রাফিক জ্যাম মানে ট্রাফিক জ্যাম কেন হয়, আর প্রবলেমস অফ ট্রাফিক জ্যাম মানে ট্রাফিক জ্যামের ফলে কি কি প্রবলেম হয়। আরে ক্লিয়ার? সো গেটিং দ্য কোশ্চেন ইজ ভেরি ডিফিকাল্ট। লাইক আইএলস এই ধরনের বাস মাঝে মাঝে দেয়, কোশ্চেন আগে পড়তে হবে খুব ভালো করে, যে প্রবলেমস অফ ট্রাফিক জ্যাম মানে কি, ট্রাফিক জ্যামের ফলে উদ্ভূত সমস্যা কি কি, আর ট্রাফিক জ্যাম কেন হয়, দুটো কি একই জিনিস নাকি? সো পরীক্ষা যদি আপনাকে প্রশ্ন করে যে ট্রাফিক জ্যাম কেন হয়, তাহলে কি করে কমানো যায় সে বিষয়ে আপনার একটা জ্ঞান দেওয়া উচিত একেবারে কনক্লুশনে যেয়ে। কিন্তু পরীক্ষা কিন্তু কোশ্চেন শুধু যদি পড়ে কজ, পরীক্ষা প্রশ্ন পড়েছে যে কেন ঘটে, আপনাকে কিভাবে প্রতিকার করতে হবে এরকম কিছু কিন্তু পরীক্ষা লেখা যাবে না। প্রশ্ন করেছে কেন হবে, আপনি জাস্ট কেনর উত্তরই দিবেন। ওকে, সো লুক এট দিস। তাহলে সামারাইজেস মেইন পয়েন্টস, এবং একটা জিনিস মনে রাখতে হবে যে কনক্লুশন ইজ দ্য রিস্টেটমেন্ট অফ দ্য ইন্ট্রোডাকশন উইথ সিনথেসিস। এটা একটু বেশি করে বললাম, মানে কনক্লুশন হচ্ছে ইন্ট্রোডাকশনের প্যারাফ্রেজড আর একটা রূপ। ইন্ট্রোতে আপনি যা যা লিখছেন কনক্লুশনে ওইটাই লিখতে হবে, একটু সিনথেসিস করে। কার সাথে সিনথেসিস করতে হবে? সিনথেসিস মানে কি? যোগ করতে হবে।
অ্যাডিং সাম ইনফরমেশন ফ্রম দ্য বডি, অর্থাৎ কনক্লুশন এবং ইন্ট্রোডাকশন সেম, বাট কনক্লুশনে যেটা করতে হবে, বডি থেকে কিছু তথ্য নতুন করে যোগ করতে হবে। ঠিক আছে? এখন অনেকেই পাগল হয়ে যাবে। দেন আমরা এটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা কি? ধরেন আমাদের পরীক্ষায় হচ্ছে যে, আমাদের এটা পরীক্ষায় প্রশ্ন পড়েছে যে থ্রি হিস্ট্রিক্যালি বিউটিফুল বিল্ডিংস অফ বাংলাদেশ, এটা আমাদের একটা এসে লিখতে হবে সাপোজ। তাহলে ওই এসেতে আমরা একটা ইন্ট্রোডাকশন লিখবো, তাই না? এবং ইন্ট্রোডাকশনের শেষ লাইনটাই থাকে মূল লাইন, তাই না? ওপরে যা লিখি এগুলো তো ফানেল বলে। এখন তো মনে থাকবে, ওপরে যেটা লিখে রেখে কি বলে? ফানেল। ওপরে যা লিখে রেখে কি বলে? ফানেল বলে। কিন্তু শেষ লাইনে যেটা লিখি ওইটাই আসলে মূল থিসিস। কি বলে? ওটাই হচ্ছে মূল থিসিস। তো আমরা যে মূল থিসিসটা লিখবো সেটা এরকম। মূল থিসিস মানে কি, এর আগে ইন্ট্রোডাকশন আছে কিন্তু এটা হচ্ছে মেইন লাইন। তো আমরা ওইটার একটা প্যারাগ্রাফ, ধরেন এসে লিখলাম। এসেতে শুরু করলাম কি দিয়ে? প্রথমে লিখলাম বাংলাদেশ এই সেই, বাংলাদেশ অনেকগুলো ট্রানজিশনের মধ্যে দিয়ে গেছে, গিয়ে তার অনেকগুলো চিহ্ন রেখে গেছে। সেই চিহ্নগুলোর মধ্যে অনেকগুলো চিহ্ন এখনো টিকে আছে, কিছু কিছু ধ্বংস হয়ে গেছে। তারপর আমরা মূল লাইনটা লিখলাম, থিসিস, রাইট? The Red Fort, Ahsan Manjil, and the Parliament House are some of the historically important beautiful buildings of Bangladesh. তার মানে আমরা আমাদের এসেতে কি আলোচনা করব? প্রথমে আমরা রেড ফোর্ট নিয়ে একটা প্যারাগ্রাফ, আহসান মঞ্জিল নিয়ে একটা, পার্লামেন্ট হাউস নিয়ে একটা, তাই না? তাহলে আমরা বডিও পেয়ে গেলাম। দেন আমাদের কনক্লুশন লিখতে হবে। এইটার বেসিসে আমাদের কনক্লুশন কি হবে দেখেন। একই জিনিসকে জাস্ট প্যারাফ্রেজিং করতে হবে। অ্যান্ড প্যারাফ্রেজের নাম শুনে অনেকের মাথা আওলায় গেছে, এবার সে কি? প্যারাফ্রেজ মানে একই কথা, এটা ঘুরায় ফিরায় লেখা আর কি। তো আমরা এটাও শেখাবো যে কিভাবে প্যারাফ্রেজিং করতে হয়, যে কোনো লেখাকে নিজের বলে দাবি করা যায়। ঠিক আছে? স্টিল লাইক অ্যান আর্টিস্ট, কিভাবে আর্টিস্টের মতো করে চুরি করা যায়, তো এগুলো তো শিখতে হবে আমাদের। তো দেখেন, ইট ইজ এভিডেন্ট দ্যাট, কনক্লুশন আমরা এখন লিখছি। ইট ইজ এভিডেন্ট দ্যাট দিস বিল্ডিংস অফ বাংলাদেশ আর নট অনলি বিউটিফুল টু লুক অ্যাট। দেখেন, বিউটিফুল টু লুক অ্যাট, এটা কোথায় পাইছি আমরা? দেখেন, অফ দ্য হিস্ট্রিক্যালি ইম্পর্টেন্ট বিউটিফুল বিল্ডিংস, তো বিউটিফুল বিল্ডিংস এর জায়গায় আমরা কি লিখছি? একই জিনিস লিখছি না? These buildings of Bangladesh are not only beautiful to look at, but also tell a story about our glorious past. দেখেন তো একই জিনিস আছে কিনা এখানে? এই যে দেখেন, হিস্ট্রিক্যালি ইম্পর্টেন্ট, মানে একই বাক্যকে আমরা একটু ঘুরায় লিখছি। এক কিনা? পড়ে দেখেন একই জিনিস। It is evident that these buildings of Bangladesh are not only beautiful to look at, but also tell a story about our glorious past. এইবার আমাদের আরেকটু তথ্য যুক্ত করতে হবে। সেই তথ্যটা আমরা যে বডিতে আলোচনা করেছি। এখন লোকে বলবে বডিটা কোথায়? আমরা বলেছিলাম যে বডিতে আমরা আলোচনা করব। কি কি আলোচনা করব? রেড ফোর্ট নিয়ে, আসান মঞ্জিল নিয়ে এবং পার্লামেন্ট হাউস নিয়ে, তাই না? সো বডি থেকে কিছু ইনফরমেশন এটার বেসিক যুক্ত করতে হবে। কিরকম? দেখেন, ফ্রম দ্য রেড ফোর্ট অফ দ্য মুঘল এরা। এই মুঘল এরা রেড ফোর্ট আমরা কোথায় পেয়েছি? কারণ আমরা বডিতে এটা আলোচনা করেছি যে কবে এটা বানানো হয়েছিল, রাইট? ইয়েস অর নো? বডিতে কিন্তু আমরা আলোচনা করেছি কবে এটা বানানো হয়েছিল। সেম জিনিসটাকে আমরা রিপিট করছি বডি থেকে এনে, এটাকে সিনথেসিস বলে। যে বডি থেকে কিছু ইনফরমেশন এখানে দিতে হবে, একেবারে বেসিক। যে রেড ফোর্ট হচ্ছে, হ্যাঁ আমরা বডি ছাড়াই আলোচনা করতেছি, বডি আমরা ধরে নিচ্ছি। সো বডি হচ্ছে ডিপেন্ড করবে এক একজনের উপর এক এক রকম, কিন্তু কনক্লুশন আর ইন্ট্রোডাকশন কাছাকাছি হয় সবারই। So from the Red Fort of the Mughal era to Ahsan Manjil of the British era to the Parliament building from the time Bangladesh was East Pakistan, each building tells us something about our past history and is very important reminder of our rich heritage. দেখেন একই কথা আমরা আবার লিখছি, একটু ব্যাখ্যা করে। ইয়েস অর নো? দেখেন, পড়ে দেখেন। আপনি স্টার্টিং এ থিসিসে যা লিখছিলেন, কনক্লুশনে এটাই লিখছেন আবার। এবং মজার বিষয় হচ্ছে যে 10 নম্বরের পরীক্ষা হলে ইন্ট্রোতে 2 থাকে এবং কনক্লুশনে 2 থাকে, এই হচ্ছে 4 নাম্বার। কত মজা না? আর পুরো বডিতে এত কম নাম্বার, এটাই এটাই সায়েন্স। কারণ হচ্ছে সবার আগে সবচেয়ে বেশি ফাংশন করে কি জানেন? মানে একটা মানুষের কি দেখে সবাই সবার আগে পছন্দ করে বলেন তো?
ক্ষমা দেখে ক্ষমা। হ্যাঁ, তো ওইখানে বেশি মার্ক ক্যারি করে। বুঝা গেল? সব জায়গায় সায়েন্স একই। ক্ষমা মানে বুঝেন না, ক্ষমা মানে হচ্ছে মুখ। তো এটা হচ্ছে অ্যাপিয়ারেন্সের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মুখ এবং পায়ের পাতা, অবভিয়াসলি। আমি গতদিন বলেছি যে একজন মানুষের দিকে ফার্স্ট লুক, আপনার দিকে কেউ প্রথমে তাকালে সে কোথায় তাকায়? যে নিচের দিকে তাকায় থাকে ও পায়ে তাকায়, আর যে উপরের দিকে তাকায় থাকে মুখের দিকে তাকায়। ঠিক আছে? সুতরাং অবশ্যই অবশ্যই এক সুন্দর সুন্দর জুতা পরবেন। হ্যাঁ, মুখ এবং পায়ের নখ, ইয়েস। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন অ্যান্ড লাস্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। সো আমাদের আজকে আমরা বেসিক ব্যাপারে আলাপ করেছি এবং আলাপের আমরা 11টা বেজে গিয়েছে। সো আমরা আলাপের বাকি অংশ আমরা আগামী ক্লাসে করব। এবং আগেই আমি শিটগুলো প্রোভাইড করছি, দয়া করিয়া শিটটা প্রিন্ট করবেন, এবং আপনার যদি কালার প্রিন্টার থাকে কষ্ট করিয়া 2-5 টাকা বেশি খরচা করেও প্রিন্ট করিন। বিষয়টা খুবই কাজে লাগবে। এবং এটা কিন্তু পুরা একটা বই, মানে এখানে মাত্র 20টা পাতা আছে, কিন্তু এই পাতার ভেতরে পুরা 5-6টা বই আমি ঢুকাই দিছি। ঠিক আছে? মানে পুরা বইটা সামারাইজ করে এর মধ্যে দিয়ে দিছি, যাতে করে আমাদের কষ্ট না হয়। এটা একদম পকেটে নিয়ে ঘোরা উচিত। পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার করে পড়ে যাইতে হবে, প্রত্যেক পরীক্ষার আগে একটা শিট পড়লেই হবে। এনি কাইন্ড অফ রাইটিং এর আগে এটা পড়ে যাবেন, আশা করি যে এই পরীক্ষায় ফেল করবেন না। আজকে 3 ঘন্টা নিব না, নিলে অজ্ঞান হয়ে যাবেন। ঠিক আছে।